হ্যালো, গুড ইভিনিং। শুনতে পাচ্ছিস আমাকে? Good evening, sir. Good evening, sir. গুড ইভিনিং। Sir, shall I? দেখ, আমরা আজকে ক্লাস শুরু করছি। আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়া চলছিল। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের অনেক বড় চ্যাপ্টার, অনেক কিছু আছে। সব জিনিসগুলো আমরা ডিসকাস করছি। তো লাস্ট ডেতে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এবং লোমা নিয়ে ডিসকাস করেছিলাম, ল অফ মাস অ্যাকশন, তার ম্যাথামেটিক্যাল ফর্ম এবং দু রকমের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেপি, কেসি ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করেছি। যদিও ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট 4 রকমের হয়, কিন্তু আমাদের যে কাউন্সিল বা যে বোর্ডসের সিলেবাস আছে সেই সিলেবাসে কিন্তু 2 রকমেরই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কথা বলা আছে। এছাড়াও কিন্তু আরও 2 রকমের হয়, যেটা অন্য পরীক্ষাতে লাগে। তো আমাদের বোর্ড এক্সাম জন্য অ্যাজ সাচ লাগে না। তো আমরা সেই জন্য দুটো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কথাই বলেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টগুলো তার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা আলোচনা করব, যে কী কী তার ক্যারেক্টারিস্টিক্স। আগের দিনকারও কিছু কিছু সেরকম ধরনের বলেছি, ডিপেন্ডেন্ট ফ্যাক্টরের কথা বলেছি, কিন্তু আজকে আরও ডিটেলে আরও বেশ কিছু জিনিসপত্র নিয়ে আমরা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা বলব। তো এগুলো বলতে গেলে প্রথমেই যে জিনিসটা জানার দরকার সেটার কথা আসছি। দেখ, যে দাঁড়া এক মিনিট, এখানে একটু না আমার একটু প্রবলেম হচ্ছে। আমার পাওয়ার পয়েন্টটা ফুল স্ক্রিনে আসছে না, পাওয়ার পয়েন্টটা কিছু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা চল আমরা এটা নিয়ে ডিসকাস করি। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমরা আগের দিনকার কয়েকটা ফ্যাক্টরের কথা বলেছিলাম যেগুলোর উপরে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিপেন্ড করে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিপেন্ড করে এমন কয়েকটা ফ্যাক্টরের কথা আমরা জানিয়েছিলাম। এক মিনিট একটু দাঁড়া তো, আমি শেয়ারিংটা অফ করছি। আমার এখানে না একটু অসুবিধা হচ্ছে, যেটা প্রবলেম হচ্ছে আমি বলছি। Somehow একটু সমস্যা আসছে, don't know why. আমি একটু বন্ধ করছি শেয়ারিংটা, আমি একটু অফ করছি আবার অন করছি।
আজকে সামাও একটু প্রবলেম হচ্ছে, এখন ঠিক আছে আশা করছি। আমাকে শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার। আচ্ছা, আমার প্রবলেম যেটা হচ্ছিল সেটা আমি বলি। সেটা হচ্ছে যে আমি যে এখানে পেনটা দিয়ে লিখি, সে পেনটা আর কি এর সাথে আসছিল না, সেই জন্য আমাকে বন্ধ করতে হয়েছে। তো আপাতত আশা করছি যে লেখা যাবে, কারণ লেখা না গেলে তো পড়ানোটা মুশকিল ব্যাপার, কারণ আমার তো পড়ানোটা এইগুলোর উপরেই, ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তো এনিওয়ে আমরা আহ, আবার জয়েন করেছি, সবাই চলে এসছে আশা করছি। হ্যাঁ, সবাই চলে এসছে মোটামুটি, মোরাললেস। তো আমরা আগের দিনকার কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ল নিয়ে আলোচনা করেছিলাম, যেটা তুই দেখতে পাচ্ছিস। আমি স্ক্রোল ডাউন করছি এবং সেখানে বিষয়টা হচ্ছে যে কেপি এবং কেসি তাদের মধ্যে রিলেশনশিপ ইত্যাদি, আমরা এই জায়গাটা মোড অফ রিপ্রেজেন্টেশন এবং এই জায়গাটা বলছিলাম। আমরা আজকে চলে এসেছি যে জায়গাটা, সেটা হচ্ছে খুব সিম্পল ব্যাপার। চল আমরা দেখি। সেটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি ফ্যাক্টরস নট অ্যাফেক্টিং ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, মানে কোন কোন ফ্যাক্টরগুলো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে অ্যাফেক্ট করে না, মানে কি কি ফ্যাক্টরের উপর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিপেন্ড করে না, মোরাললেস এটা বলা উচিত। তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না? প্রথম কথা হচ্ছে যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্টস ইনভলভ। দেখ, একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা কর, কনসেপশনটা ক্লিয়ার করার চেষ্টা কর। সেটা হচ্ছে যে কনসেন্ট্রেশন যদি তুই চেঞ্জ করিস, তাহলে রেট অফ দ্য রিয়াকশন ভ্যারি করবে। রিয়াকশন জোরে যাবে কি আস্তে যাবে, মানে ইকুইলিব্রিয়াম চেঞ্জ হবে। ফরওয়ার্ড রিয়াকশন যদি জোরে যায়, কিন্তু ইকুইলিব্রিয়াম চেঞ্জ হওয়া মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট চেঞ্জ হওয়া নয়। এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এফেক্ট করে কি না। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট এবং রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনের রেশিও। তো ফরওয়ার্ড রিয়াকশন ফাস্ট এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন অটোমেটিক্যালি ফাস্ট হয়ে যাওয়ার পরে ইকুইলিব্রিয়াম একটা সময় আসার পৌঁছানোর পরে সেখানে কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা চেঞ্জ হবে না। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ আ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, সেটা কোনোদিনই কিন্তু ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে না। তুমি কতখানি নিয়ে শুরু করেছো না করেছো এইসবের উপরে বিষয়টা আদপেও ডিপেন্ড করে না। এটা আমি বলে দিলাম তোকে, এটা তুই মাথায় রাখবি। তুই আজকে যদি 10 মোল কোনো এ বি নিয়ে শুরু করিস আর যদি 20 মোল নিয়ে শুরু করিস, তাহলে তাতে ইকুইলিব্রিয়াম চেঞ্জ হতে পারে, রেট অফ দ্য রিয়াকশন চেঞ্জ হতে পারে, বাট নেভার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিন্তু কখনোই চেঞ্জ হবে না, এটাই মূল বক্তব্য। সেকেন্ড, যেটার উপরে ডিপেন্ড করে না সেটা হচ্ছে কি না, প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। দেখ, ক্যাটালিস্ট আমি আগেও বলেছি যে ক্যাটালিস্ট কখনো রিয়াকশনকে স্টার্ট করতে পারে না। ক্যাটালিস্ট কি করে, সে ফরওয়ার্ড রিয়াকশনকে ফাস্টার বা ব্যাকওয়ার্ড রিয়াকশনকে ফাস্টার করে, বোথ দুটো রিয়াকশনকে একসাথে ফাস্ট করে। ন্যাচারালি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কিন্তু কোনো চেঞ্জ হবে না, ক্যাটালিস্ট তুমি ইউজ করো চাই না করো। কারণ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে প্রোডাক্ট কনসেন্ট্রেশন এবং রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পরে তাদের যে রেশিও, সেই রেশিওটা। এখন ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর কিভাবে পৌঁছেছে সেটা তো বড় কথা নয়। ক্যাটালিস্ট ইউজ করলে তাড়াতাড়ি পৌঁছবে ইকুইলিব্রিয়ামে, ক্যাটালিস্ট না ইউজ করলে ধীরে ধীরে পৌঁছবে। কিন্তু ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পরে তো কেপি বা কেসি আসছে, তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা তো কখনোই ক্যাটালিস্টের উপর ডিপেন্ড করবে না। ক্যাটালিস্টের উপরে কিন্তু ইকুইলিব্রিয়ামটা ডিপেন্ড করবে, যে সেটা ফাস্ট হবে না স্লো হবে, এটা ডিপেন্ড করবে। কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কখনো ক্যাটালিস্টের উপর ডিপেন্ড করবে না, এটা মনে রাখিস। 3 নম্বর হচ্ছে কি না, ডাইরেকশন ফ্রম হুইচ ইকুইলিব্রিয়াম হ্যাজ বিন অ্যাটেন্ড। কোন ডাইরেকশনে তুমি ইকুইলিব্রিয়াম করছো, মানে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টের দিকে আসছো নাকি প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্টের দিকে আসছো, এটার সাথে কোনো সম্পর্ক নেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের। তুমি যাই করো না কেন, প্রোডাক্ট ওভারকে উপরে লিখতে হবে, রিঅ্যাক্ট্যান্ট নিচে লিখতে হবে। তো ইকুইলিব্রিয়াম কিন্তু যে কোনো দিক থেকে তুমি শুরু করতে পারো, স্টার্ট করতে পারো, প্রোডাক্ট থেকে স্টার্ট করতে পারো বা রিঅ্যাক্ট্যান্ট থেকে স্টার্ট করতে পারো, তাতে কিন্তু কিছু যাবে আসবে না। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিন্তু সবসময় একটা কনস্ট্যান্সি মেনটেন করবে, যেটার কথা আমি তোকে বললাম যে সবসময় কিন্তু এটার মধ্যে একটা কনস্ট্যান্সি ব্যাপার থাকবে। 3 নম্বর হচ্ছে কি, প্রেজেন্স অফ ইনার্ট ম্যাটেরিয়াল। একটা রিয়াকশন হচ্ছে, হয়তো তার মধ্যে তুই কি করলি না, কিছু ইনার্ট গ্যাস, মানে ধর হিলিয়াম গ্যাস তুই ইন্ট্রোডিউস করে দিবি।
তো হিলিয়াম গ্যাস ইন্ট্রোডিউস করলে কি হবে? নাথিং। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কোনো চেঞ্জ হবে না। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ওখানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যে কনসেন্ট্রেশন গুলো রয়েছে বা প্রেসার রয়েছে সেগুলোর যদি কোনো রকম কোনো চেঞ্জ হয় তখনই কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট চেঞ্জ হবে, তার আগে কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট চেঞ্জ হবে না। আর একটা কথা আমি আগের দিনকারও বলেছি লাস্টে, যে টেম্পারেচার চেঞ্জ হলে কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট চেঞ্জ হয়। আনলেস অ্যান্ড আনটিল টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এই সমস্ত ফ্যাক্টরের উপরে কখনোই ডিপেন্ড করবে না, এই সমস্ত ফ্যাক্টরের উপরে কখনোই নির্ভরশীল নয়। So there are 5 factors, another one is left, that is equilibrium expression for a given reaction is independent on the reaction mechanism. Reaction mechanism মানে কি? আমরা অর্গানিক কেমিস্ট্রিতে ডিটেলে পড়বো, আমি তোকে বোঝাবো। একটা রিয়াকশন যখন হয় তখন কিন্তু সেই রিয়াকশনটা অনেক সময় অনেকগুলো স্টেপে কিন্তু রিয়াকশনটা হতে থাকে। একটা সিম্পল স্টেপে রিয়াকশন হয়ে যায় এমনটা বেশিরভাগ সময়ই হয় না। তো যেরকম যেরকম পাথওয়েগুলো ফলো করে একটা রিয়াকশন, দ্যাট ইজ নোন অ্যাজ রিয়াকশন মেকানিজম। হয়তো এ থেকে দেখা যাচ্ছে যে বিতে গেছে, কিন্তু এ থেকে বিতে গেছে তুই রিয়াকশনটা দেখতে পাচ্ছিস, কিন্তু এ থেকে হয়তো সিতে গেছে, সি থেকে আবার ঘুরে বিতে গেছে, তাহলে তুই সিটা দেখতে পাসনি। তুই রিয়াকশনে রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট দেখেছিস, তো এ থেকে বি হয়েছে, কিন্তু মাঝখানে একটা ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে গেছে। দিস ইজ কল্ড মেকানিজম। তো রিয়াকশন যখন হয় তখন কিন্তু এই মেকানিজমের ওপরে কিন্তু কখনোই ইকুইলিব্রিয়াম এক্সপ্রেশন ডিপেন্ড করে না। ইকুইলিব্রিয়াম এক্সপ্রেশনের ওপর এই মেকানিজম কেমন ভাবে রিয়াকশনটা গেছে সেটার উপরে কোনো ডিপেন্ডেন্সি নেই। ইকুইলিব্রিয়াম বেসিক্যালি ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পরের ব্যাপার, তো সেখানে কিন্তু এই সমস্ত বিষয়গুলো আসছেই না। ইকুইলিব্রিয়াম এইসব বিষয়ের উপর ডিপেন্ড করতে পারে, কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কখনোই ডিপেন্ড করবে না। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখিস যে there are so many factors that can affect the equilibrium, but they never affect equilibrium constant, কারণ equilibrium constant একটা রেশিও। সে রিয়াক্ট্যান্ট যেরকম যেরকম যাবে, প্রোডাক্টও সেরকম যাবে, আলটিমেটলি কিন্তু রেশিওটা ঠিক হয়ে যাবে। আজকে আমি এসব নিয়ে তোকে আমি অনেক কথাই বলবো, কিভাবে করা হয় সব কথা বলবো। খুবই ইন্টারেস্টিং ব্যাপার, আমার কথা শুনতে থাক। আমি প্রত্যেকটা জিনিস কিন্তু ডিটেলে আলোচনা করি এবং সেগুলো আমি বলতে থাকছি। ইনিশিয়ালি কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, কিন্তু এগুলো কোনো ব্যাপার না, কারণ আমরা তো এখন পড়ানোটা তো একটা ডিভাইস উপরে ডিপেন্ড হয়ে পড়েছি, সেই জন্য মাঝে মধ্যে এরকমটা হতেই পারে। তো এখানে যেটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই সমস্ত ফ্যাক্টরগুলোর উপরে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট চেঞ্জ করে না। তার মানে পরিষ্কার কথা হচ্ছে এটাই, যে একটা রিয়াকশন যখন হচ্ছে তখন যদি রিয়াকশনের মাঝে তুমি এই সমস্ত ফ্যাক্টরগুলোর কোনো না কোনো চেঞ্জ করো, তাহলে কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ভ্যালুতে কিন্তু সেটা কোনো এফেক্ট করবে না। এটাই আমি বলতে চাইছি। কারণ অঙ্ক দিলে তাতে বলা থাকলো যে এই করা হলো, ওই করা হলো, সেই করা হলো, কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা কিন্তু তাতে চেঞ্জ হবে না। এটা আমি তোকে বলে দিলাম এবং এটা তুই মনের মধ্যে এটা রেখে দে যে এই সমস্ত ফ্যাক্টর, দেয়ার আর 5 ফ্যাক্টরস। এখানে আমি 5টা ফ্যাক্টর তুলে দিয়েছি যে ফ্যাক্টরের উপরে কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিপেন্ড করে না। এখন বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে ফ্যাক্টরগুলোর উপরে ডিপেন্ড করে সেই ফ্যাক্টরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কি না টেম্পারেচার, এবং এই টেম্পারেচার ফ্যাক্টরটা নিয়ে আমরা কিন্তু পরবর্তীকালে আরো অনেক কথা বলবো। কিন্তু প্রথমত আমরা যেটা বলতে চাইছি যে আমরা এই কথা বলেছি যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলার সময় এখানে যে ইন্ডিপেন্ডেন্ট অন দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্টস অ্যান্ড প্রোডাক্টস। এই ব্যাপারটা কিন্তু আগে ভালো করে বোঝার দরকার যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্টস অ্যান্ড প্রোডাক্ট। ইনিশিয়াল কনসেন্ট্রেশন মানে প্রথমে কতটা তুমি নিয়েছো তার উপরে এটা ডিপেন্ড করে না। ইনিশিয়ালি কতটা নিয়েছো তার উপরে ডিপেন্ড করে না। আমরা এই ব্যাপারটা আমি ডেটা দিয়ে তোকে বোঝাচ্ছি, আমি কোনো মুখে বলবো না, বিভিন্ন আমি ইনস্ট্যান্স দেবো, এক্সাম্পল দেবো, দিয়ে তোকে দেখাবো যে এটা সম্ভব কি সম্ভব না। দেখ, ইনিশিয়াল কনসেন্ট্রেশন, তুই হাইড্রোজেন আর আয়োডিন নিয়ে শুরু করছিস। হাইড্রোজেন এতখানি নিয়েছিস, আয়োডিন এতখানি নিয়েছিস, তাতে HI এতটা তৈরি হয়েছে। কিংবা হাইড্রোজেন কম নিয়েছিস, আয়োডিন বেশি নিয়েছিস, তাতে HI এতটা তৈরি হয়েছে। হয়তো হাইড্রোজেন আরও কমিয়েছিস, আয়োডিনও কমিয়েছিস, এতটা তৈরি হয়েছে। কিন্তু এই সমস্ত ব্যাপারটার মধ্যে যদি টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে, এই অ্যামাউন্ট কত নিয়েছিস আমার জানার দরকার নেই, আমার এই বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় নয়।
যদি তোর টেম্পারেচারটাকে যদি তুই কনস্ট্যান্ট রাখতে পারিস তাহলে কেসি কিন্তু HI² H2I2 এই ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন এগুলো কিন্তু ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন এবং তার যে ভ্যালুটা সেটা কিন্তু অলওয়েজ কি হবে, ফিক্সড ভ্যালু হবে, ইরেসপেক্টিভ অফ দ্য অ্যামাউন্ট অর কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্টস অ্যান্ড প্রোডাক্টস থেকে রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট কত কি নেওয়া হয়েছে না নেওয়া হয়েছে সেটার উপরে কোনোভাবে কোনো ডিপেন্ড করবে না। টেম্পারেচারটা যদি কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচার মাস্ট বি কেপ কনস্ট্যান্ট, টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট রাখতে হবে। এবং এই পরিস্থিতিতে আমি তোকে বলছি যে টেম্পারেচার যদি তুই কনস্ট্যান্ট রাখিস তাহলে অবশ্যই কিন্তু আমরা এই কথা বলতে পারি যে তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা যেটা সেটা কিন্তু প্রথমে তুমি কত নিয়েছো তার উপরে ডিপেন্ড করবে না। এ নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক কিছু আছে, কিন্তু আমরা জিনিসটা আগে বুঝে ফেলতে চাই, তো সেটা নিয়ে আমি বললাম যে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না। এই কথা আমি বারবার তোকে বলছি, বারবার তোকে জানাচ্ছি যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিন্তু টেম্পারেচারের সাথে চেঞ্জ করে। টেম্পারেচারের সাথে কিরকম ভাবে চেঞ্জ করে না করে সেটা আমরা পরে দেখবো, সেই ব্যাপারটা কিন্তু এখানের মধ্যে নয়, থার্মোডাইনামিক্সের মধ্যেকার ব্যাপার। তো বেসিক্যালি যেটা দেখা যাচ্ছে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিন্তু চেঞ্জ করলে, আমরা আগের দিনকারও বলেছিলাম এই ইনস্ট্যান্সের কথা, যে 298 কেলভিনে হয়তো ভ্যালুটা এরকম 10⁵, 400 কেলভিনে হয়তো ভ্যালুটা 41 বা 500 কেলভিনে ভ্যালুটা 10⁻²। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা কিন্তু ওয়াইড রেঞ্জে ভ্যালু করে। টেম্পারেচারের সাথে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে কি ডিপেন্ডেন্সি বা কি রিলেশনশিপ আছে, ভ্যান ডপসের একটা রিলেশনশিপ আছে, সেটা কিন্তু এই চ্যাপ্টারের অন্তর্গত বিষয় নয়। আমরা সেই জন্য শুধু ডেটাটা দিয়ে তোকে দেখালাম যে টেম্পারেচার যদি চেঞ্জ করে, তুই এ কথা কখনোই বলবি না যে টেম্পারেচার বাড়লে বাড়বে কি টেম্পারেচার কমালে কমবে, ব্যাপারটা ওরকম নয়। টেম্পারেচার বাড়লে বাড়বে কি টেম্পারেচার কমালে কমবে এরকম ভাবে বলতে পারিস না। আমি তোকে সেই কথাটাই বলছি যে এভাবে তুই কখনো বলবি না, কারণ রিয়াকশন অনুযায়ী ব্যাপারটা চেঞ্জ হবে। কোনো রিয়াকশন হয়তো এক্সোথার্মিক, তার ক্ষেত্রে হয়তো টেম্পারেচার বাড়লে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কমে যাবে। কোনো রিয়াকশন এন্ডোথার্মিক, তার ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে হয়তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বাড়বে। তো সেই জন্য তুই কিন্তু জেনারেল ওয়েতে বলতে পারবি না যে টেম্পারেচার বাড়লেই বাড়বে কি টেম্পারেচার কমালেই কমবে বা টেম্পারেচার বাড়লে কমবে কমালে বাড়বে, এভাবে তুই বলতে পারিস না। কারণ দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ রিয়াকশনস, বিভিন্ন রকমের রিয়াকশন আছে এবং আমরা কিছুটা এই ব্যাপারটা বলবো প্রিন্সিপালের মধ্যে, কিছুটা আমরা এটা নিয়ে ডিসকাস করব। কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে যে টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট চেঞ্জ করে, এই ব্যাপারটা তুই বলতে পারবি। কিন্তু ইন হোয়াট এক্সটেন্ট এটা চেঞ্জ করবে সেটার জন্য কিন্তু ম্যাথমেটিক্যাল ফর্মটা তোকে এই মুহূর্তে পড়ানো হচ্ছে না, কিন্তু পড়ানো হবে, আমাদের সিলেবাসের মধ্যেই আছে, পড়ানো হবে। কারণ তাতে অন্য কিছু প্যারামিটার আছে, সেই প্যারামিটারের জন্য কিন্তু ওটা এখানে পড়ানো যাবে না। তো গিভস, ফ্রি এনার্জি, ফিনার্জি এই সব সমস্ত রয়েছে, আমরা সেটা যত সময় পড়াবো। তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট চেঞ্জেস উইথ দ্য টেম্পারেচার, সে কথাটা আমি তোকে বললাম। এরপরে আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা, তাতে আমরা কি বলতে চাইছি না, সবসময় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফরওয়ার্ড রিয়াকশন, মানে যে রিয়াকশনটা তুই ফরওয়ার্ড দিকে রান করছে বলে তুই ধরে তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা বের করবি, তা ব্যাকওয়ার্ড দিক দিয়ে যদি তুই ভাবিস তাহলে কিন্তু সবসময় 1/, হবে। কারণটা খুবই সিম্পল, ফরওয়ার্ড রিয়াকশনে যেটা প্রোডাক্ট সেটাই তো ব্যাকওয়ার্ড রিয়াকশনে রিয়াক্ট্যান্ট। তাহলে ফরওয়ার্ড রিয়াকশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সাথে কিন্তু ব্যাকওয়ার্ড রিয়াকশনে কিন্তু প্রোডাক্ট হবে। ধর H2 + I2 = 2HI, এটার তুই কি করেছিস না, তুই 731 কেলভিনে তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তুই লিখেছিস কত, 46.4। এটা হয়তো এক্সপেরিমেন্ট করে এরকম একটা ভ্যালু এসছে, আমি ভ্যালু কিভাবে এসছে সেটার কথা বলছি না, এটা এক্সপেরিমেন্টাল ভ্যালু। কিন্তু আমি তোকে যেটা বলতে চাইছি, তুই যদি এইভাবে রিয়াকশনটাকে তুই যদি উল্টো করে ধরিস, মানে HI থেকে এটা যদি রিয়াক্ট্যান্ট হয় এবং এইগুলো যদি প্রোডাক্ট হয়, তাহলে তুই তখন K' কি লিখবি, তোর কাছে প্রোডাক্ট তখন H2 আর I2, তাহলে H2 I2 তুই উপরে লিখবি এবং HIটা নিচে লিখবি। তাহলে এই উপরের এক্সপ্রেশনের সাথে এই এক্সপ্রেশনটা 1/, হয়ে গেছে এবং সেটা 1/46.4 হবে। তার মানে রিয়াকশনটাকে তুই যেভাবে রিপ্রেজেন্ট করেছিস, রিয়াকশনটাকে যদি উল্টোভাবে তুই রিপ্রেজেন্ট করিস, তাহলে তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিন্তু সবসময় রেসিপ্রোকাল হবে। তুমি বলছো C+O2 CO2, ফরমেশন অফ CO2 ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি এত হয়, তাহলে CO2 ডিকম্পোজিশনের কত হবে, তাহলে উল্টোটা হবে, মানে তার
1 বাই করে দিলে যেটা হবে সেটাই হবে। এই ব্যাপারটা খুব সিম্পল ব্যাপার, যে আমি রিয়াকশনটাকে যেমন ভাবে রিপ্রেজেন্ট করবো, রিয়াক্ট্যান্টকে প্রোডাক্ট, প্রোডাক্টকে রিয়াক্ট্যান্ট যদি ঘুরিয়ে দিই তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিন্তু 1 বাই হয়ে যাবে। কারণ অনেক অঙ্ক রয়েছে যাতে কিন্তু ফরওয়ার্ড দিকে রিয়াকশনটা দেওয়া রয়েছে কিন্তু ব্যাকওয়ার্ড দিকে লাগবে, তখন তুই ওখান থেকে ভ্যালুটা বের করে নিতে পারবি, সেটা আমি তোকে দেখাবো। এছাড়া কি না, এছাড়া হচ্ছে একটা রিয়াকশনকে আমরা অন্যভাবে রিপ্রেজেন্ট করলাম, এই কথাও আমি আগের দিনকার বলছিলাম, রিয়াকশনটাকে আমরা অন্যভাবে রিপ্রেজেন্ট করলাম যে a প্লাস হাফ বি ইকুয়ালস টু সি আর 2a প্লাস বি ইকুয়ালস টু 2c। তো এখন এই যে দুটো রিয়াকশন, এই দুটো রিয়াকশনে আমি যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দেখি, তাহলে ধর এই উপরের রিয়াকশনটা, এই উপরের রিয়াকশনটা যদি তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেপি হয়, তাহলে কেপি ইকুয়ালস টু কি লিখবো, পি অফ সি ডিভাইডেড বাই পি অফ এ প্লাস this one is a and p of into p of b to the power half। আর এই রিয়াকশনটা নিচে যে রিয়াকশনটা আছে তার যদি কেপি ড্যাশ লিখি তাহলে হবে কি না, পিসি তার স্কোয়ার ডিভাইডেড বাই পি এ স্কোয়ার ইন্টু পিবি। তাহলে কেপি ড্যাশ আর কেপি কে যদি তুই এটাকে যদি কেপি কে যদি স্কোয়ার করে দিস তাহলে কি আসবে না, পিসি স্কোয়ার ডিভাইডেড বাই পি এ স্কোয়ার ইন্টু পিবি। তাহলে এই যে জিনিসটা এলো এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে কেপি ড্যাশ। তাহলে আমি লিখতে পারি যে কেপি ড্যাশ ইকুয়ালস টু কেপি স্কোয়ার, কেপি ড্যাশ ইকুয়ালস টু কেপি স্কোয়ার, এটা লিখতে পারি। তার কারণটা হচ্ছে যে একটা রিয়াকশনকে তুই যা দিয়ে মাল্টিপ্লাই করবি, একটা রিয়াকশনকে তুই যে ফ্যাক্টর দিয়ে তুই মাল্টিপ্লাই করবি, ওর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা হবে ওই ফ্যাক্টরটা পাওয়ারে বসিয়ে দিলেই যা হবে সেটাই হচ্ছে তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হবে। যেরকম a প্লাস হাফ বি ইকুয়ালস টু সি, ওই রিয়াকশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছিস, তাই উপরের রিয়াকশনটা যদি তোর জানা থাকে তাহলে নিচের রিয়াকশনটা বের করতে গেলে ওটা উপরের রিয়াকশনটার পাওয়ারে বসিয়ে দিবি। আবার যদি কোনো কিছুতে ডিভাইড করিস, ধর আমি তোকে বলছি যে ধর a প্লাস 3b ইকুয়ালস টু 2c, এরকম আছে, a প্লাস 3b ইকুয়ালস টু 2c, এটা একটা রিয়াকশন আছে। আবার কেউ লিখলো 1/3a প্লাস b ইকুয়ালস টু 2/3c, এরকম করে লিখলো। তাহলে এই রিয়াকশনটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দেয়া আছে হয়তো ধর কেপি, তাহলে এটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হবে যদি তোকে জিজ্ঞাসা করে, তাহলে তুই কি করেছিস না, আগে রিয়াকশনটাকে তুই 3 দিয়ে ডিভাইড করেছিস, তোকে ভাবতে হবে যে 1/3 দিয়ে মাল্টিপ্লাই করেছিস, 3 দিয়ে ডিভাইড করেছিস, তার বদলে তুই ধর 1/3 দিয়ে মাল্টিপ্লাই করেছিস। তাহলে কেপি এটা যদি ড্যাশ লিখিস তাহলে হবে কেপি ড্যাশ ইকুয়ালস টু কি না, এই রিয়াকশনটার অরিজিনাল ছিল কেপি, তো তাকে তার টু দি পাওয়ার 1/3 করে দিবি, মানে যে নাম্বারটা দিয়ে তুই মাল্টিপ্লাই করবি সেটাই কিন্তু ওর পাওয়ারে বসিয়ে দিলেই তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু পেয়ে যাবি। ব্যাপারটা কি বুঝতে পারলি না? কোনো অসুবিধা আছে এই ব্যাপারটা নিয়ে? তুই যদি কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করিস একটা রিয়াকশন যার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দেওয়া রয়েছে, তাহলে যে নতুন রিয়াকশনটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হবে অরিজিনাল যেটা দেয়া ছিল তাকে তার পাওয়ারে বসিয়ে দিলেই তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা তুই পেয়ে যাবি। এই ব্যাপারটা কি তুই বুঝতে পেরেছিস না বুঝতে পারিসনি আমাকে বল, লেট মি ক্লিয়ার। ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে, স্যার আরেকবার একটু বলে দেন। আমি তবু একবার বলে দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি, দেখ শুনে নে ভালো করে। সেটা হচ্ছে যে আমরা 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 একটা রিয়াকশন ধর a প্লাস 2b ইকুয়ালস টু c এরকম আছে, তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কেপি দেওয়া রয়েছে 4। জিজ্ঞাসা করেছে যে হাফ a প্লাস b ইকুয়ালস টু হাফ c, তার কেপি এর ভ্যালু কত হবে এটা জিজ্ঞাসা করেছে। তাহলে তুই ভেবে দেখ যে এই রিয়াকশনটাকে কি করা হয়েছে, 2 দিয়ে ডিভাইড করা হয়েছে, তো 2 দিয়ে ডিভাইড করলে এই যে পরের রিয়াকশনটার কেপি
আগেরটা যে দেয়া রয়েছে তার এটা কেপি ড্যাশ করে দে। কেপি ড্যাশটা হবে কি না, কেপি যেটা দেয়া রয়েছে যেটা দিয়ে তুই মাল্টিপ্লাই করেছিস কি দিয়ে, হাফ 2 দিয়ে ডিভাইড করেছিস কিন্তু ধরতে হবে হাফ দিয়ে মাল্টিপ্লাই, এইটাই পাওয়ারে পুট করে দিতে হবে। তার মানে 4 টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে 2। এভাবে বের করা যায়, যে নাম্বারটা দিয়ে তুই মাল্টিপ্লাই করবি সেই নাম্বারটাকেই ওর পাওয়ারে বসিয়ে দিলেই কিন্তু তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা তুই পেয়ে যাবি। এটাই আমি তোকে বলতে চাইলাম, এইভাবেই করা যায়। তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমি তোকে বলেছিলাম যে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টের উপর ডিপেন্ড করে, এবং যার জন্য কিন্তু এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এইভাবে আমি বের করে তোকে দেখালাম। এটা কোনো একটা রিয়াকশনের ক্ষেত্রেও তুই করতে পারিস, রিয়াকশনের ক্ষেত্রে আমরা করতে পারি। যেরকম এখানে একটা রিয়াকশন রয়েছে, যে রিয়াকশানে এন টু এনও, এখানে দেখ রিয়াকশানটা দেখতে থাক, যে রিয়াকশানে এনও প্লাস হাফ ও টু এনও টু এরকম হয়েছে, তার কেপির ভ্যালু কি এক্স দেওয়া রয়েছে। এবারে আমি কি করছি না, একে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, একে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, কত দিয়ে মাল্টিপ্লাই করেছি, 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে এটাকেও কিন্তু এর পাওয়ারে কেপি স্কোয়ার করে দিতে হবে, যেটা দিয়ে মাল্টিপ্লাই করবি ওটা দিয়ে পাওয়ারে বসাতে হবে। তাহলে এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ভ্যালু কত আসবে, এক্স স্কোয়ার। একদম সিম্পল ব্যাপার, যে নাম্বারটা দিয়ে তুই মাল্টিপ্লাই করবি, তুই যদি ডিভাইড করিস তাহলে তুই ভাববি যে মাল্টিপ্লাই করিস, তুই 2 দিয়ে ডিভাইড করেছিস, তুই ভাববি যে 1/2 দিয়ে মাল্টিপ্লাই করেছিস, তাহলে পাওয়ারে 1/2 বসিয়ে দিবি। আর 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করিস তাহলে পাওয়ারে 2 বসাবি। ডিভাইড যদি 2 দিয়ে করিস তাহলে পাওয়ারে হাফ বসাবি, কারণ 2 দিয়ে ডিভাইড করা মানে 1/2 দিয়ে মাল্টিপ্লাই করা। এই ব্যাপারটা খেয়াল করে কোনো রিয়াকশনকে যদি তুই এরকম করতে থাকিস, ট্রিটমেন্ট করতে থাকিস, তাহলে তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা কিন্তু এভাবে চেঞ্জ হবে, এবং কোনো রিয়াকশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ভ্যালু বের করা যায়। সেটা আমি তোকে এক্সাম্পল দিয়েও দেখালাম, আমি এমনিতে বোর্ডেও দেখালাম। তাহলে কেপি ড্যাশ ইকুয়ালস টু কেপি স্কোয়ার, যেটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা করতে পারিস। এছাড়া কি না, দেখ অ্যাপ্লিকেশন অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তুই কিভাবে কাজে লাগাতে পারিস। দেখ আমরা কয়েকটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু বের করছি, যে ভ্যালুগুলো কিন্তু দেখা যাচ্ছে যে টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে তো নর্মালি চেঞ্জ করে। তো যেটা তুই দেখেছিস যে 298 কেলভিন, এখানে কয়েকটা ভ্যালু দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছিস যে 298 কেলভিনে 10 টু দি পাওয়ার 24, 10 টু দি পাওয়ার 10, 10 টু দি পাওয়ার 4 এরকম ধরনের ভ্যালু আছে ডিফারেন্ট টেম্পারেচার। এখন কিভাবে এটাকে কাজে লাগাবো, অ্যাপ্লাই করবো কিভাবে? তো অ্যাপ্লিকেশনের ব্যাপারটা হচ্ছে কি না, আমরা এখানে কয়েকটা বিষয় আমাদের জানার দরকার আছে। আমরা কি কি বিষয় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থেকে জানতে পারি, বুঝতে পারি। তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থেকে কি কি বুঝতে পারা যেতে পারে সেটার উপরেই কোশ্চেনটা। প্রথম কথা হচ্ছে যে আমরা কি বলতে চাই, যে কোন এটা আমরা কি বলতে পারবো কোন টেম্পারেচার রিয়াকশন অলমোস্ট গো টু কমপ্লিশন, মানে কোন টেম্পারেচার রিয়াকশন করলে একেবারে কমপ্লিটের দিকে চলে যাবে, একেবারে রিয়াকশনটা শেষ হবে, আমি প্রোডাক্ট পেয়ে যাবো, ভালো খুশি হব, এটা কি বলতে পারা যাবে? ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ক্যান উই প্রেডিক্ট দ্য ডাইরেকশন অফ দ্য রিয়াকশন এট এ গিভেন টেম্পারেচার। যে টেম্পারেচার আমাকে বলে দিয়েছে 500 কি 600 কি 700, ওই টেম্পারেচার আমি কি বলতে পারবো যে ফরওয়ার্ড দিকে যাচ্ছে না রিয়াকশনটা ব্যাকওয়ার্ড দিকে বেশি যাচ্ছে, সেটা কি বলতে পারবো? 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি, ক্যান উই ক্যালকুলেট দ্য ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন ফর দ্য রিয়াকশন। রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে যাওয়ার পরে তার যে কনসেন্ট্রেশন সেটা কি আমরা বলতে পারবো? এই তিনটে জিনিস কি আমরা বলতে পারবো? যদি বলতে পারি তাহলে দিস ইজ নোন অ্যাজ দ্য অ্যাপ্লিকেশন অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমি অ্যাপ্লাই করছি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমি ইউজ করছি। অ্যাপ্লিকেশন মানে তাই যে কি কাজে লাগবে। তুই এখন যদি বলিস ধর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ঘোড়ার ডিমের মাথা, এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমার পড়তে ভালো লাগে না, এগুলো আমি পড়বো না, ফালতু, আপনি জানতো আমি আপনার কাজ করবো, পড়াতে হবে না, জান না, এরকম বলতে নেই। ব্যাপারটা কি বলতো, যে কোয়ান্টিটিগুলো আমরা এখানে পড়ছি সেই কোয়ান্টিটিগুলো ডেফিনেটলি কোনো না কোনো কাজে লাগবে, কোনো না কোনো কাজে ইউজফুল হবে, এরকম করে বলার কোনো মানে হয় না, এরকম করে বলতে নেই। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যখন আমরা তার কথা বলছি, সেই কনস্ট্যান্টটা কি কি অ্যাপ্লিকেশন আছে আমাকে সেটা বুঝতে হবে, এবং তবেই কিন্তু আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট রিলেটেড কোশ্চেনে অ্যান্সার দিতে পারবো। নাহলে কিন্তু আমি অ্যান্সার দিতে পারবো কি কাজে লাগে জিনিসটাই জানি না, খায় না মাথায় দেয় কিছুই বুঝি না, ন্যাচারালি আমি সেখানে কি করে বুঝবো? তো আমরা সেই জন্য ওই ব্যাপারটা পয়েন্ট আউট করেছি, এবং সেটা আমি 3টে পয়েন্ট লিখেছি যে জিনিসগুলো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থেকে জানা যায়। চল আমি দেখাই তোকে যে কিভাবে ব্যাপারটা সম্ভব। প্রেডিক্টিং দ্য এক্সটেন্ট অফ রিয়াকশন, মানে একটা রিয়াকশন দেওয়া রয়েছে, সেখানে কিছু কন্ডিশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু রয়েছে, তুই বলে দিতে পারবি
যে ওখান থেকে কতটা রিয়াকশন ফরওয়ার্ড দিকে গেছে বা রিয়াকশনটা কি কমপ্লিটের দিকে যাচ্ছে নাকি রিয়াকশনটা একদমই হচ্ছে না, এটা রিয়াকশনটা মাঝামাঝি টাইপের হচ্ছে, এসব কথা তুই বলতে পারবি। আমি তোকে দেখাচ্ছি যে কীভাবে বেড়া একদম সোজা, একদম ইজি গোয়িং, একদম কোনো অসুবিধার কিছু নেই, আমি তোকে পরিষ্কারভাবে বলে দেবো। এবং তুই দেখ যে প্রেডিক্টিং দ্য এক্সটেন্ট অফ রিয়াকশন প্রেডিক্ট করা, কতখানি রিয়াকশনটা হয়েছে প্রেডিক্ট করা কীভাবে যায় দেখ। এছাড়াও আমি ডাইরেকশন অফ দ্য রিয়াকশন সেটার কথাও বলবো, এবং এছাড়াও ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যাপ্লাই কনসেন্ট্রেশন বের করা সেটার কথা বলবো। তিনটে জিনিসই আমি আলোচনা করবো ওয়ান বাই ওয়ান। ফার্স্ট আমরা প্রেডিক্টিং দ্য এক্সটেন্ট অফ রিয়াকশন সেটা নিয়ে আমরা বলছি, এই জিনিসটা নিয়ে আমি প্রথমে বলছি। দেখ খুব সিম্পল ওয়েতে চিন্তা কর যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কিরকম হতে পারে। প্রথম কথা হচ্ছে যে আমরা যখন রিয়াকশনটা করি তখন কিন্তু ইনিশিয়ালি রিয়াকট্যান্টটা বেশি থাকে, প্রোডাক্টটা একেবারেই থাকে না, কিন্তু ইকুইলিব্রিয়ামে যাওয়ার পরে সেখানে কিন্তু রিয়াকট্যান্ট এবং প্রোডাক্ট একটা পার্টিকুলার অ্যামাউন্ট থাকে, সেটা রিয়াকশনের উপর ডিপেন্ড করছে, তাদের ব্যালেন্সে কীরকম কী নাম্বার আছে তার উপর ডিপেন্ড করছে, কোনটা বেশি থাকবে কোনটা কম থাকবে ইত্যাদি ইত্যাদি। তুই কখনো ভাবতে পারিস না যে এ বি সি ডি সব এক থাকবে, এটা বাজে কথা। তাহলে তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা 1 হয়ে যাবে, সবসময় তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ভ্যালু 1 হবে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তো সিডি আর এ বি রেশিও। তো অনেকেই বোকা প্রশ্ন করে, স্যার এ বি সি ডি এদের কি অ্যামাউন্ট এক হয়ে যাবে ইকুইলিব্রিয়ামে? একদম বাজে প্রশ্ন, একেবারে ফালতু প্রশ্ন। তার কারণটা হচ্ছে যে এ বি সি ডি যদি এক হয়ে যায় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট একটাই ভ্যালু হবে, ওপরে নিচে কেটে যাবে তাহলে 1 হয়ে যাবে। তো এরকম হয় না। বেসিক্যালি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে প্রোডাক্টের কনসেন্ট্রেশন উপরে লিখতে হয়, রিয়াকট্যান্টের কনসেন্ট্রেশন নিচে লিখতে হয়, যেরকম লেখা আছে। এটা ঠিক আছে। এবারে কি আমাকে কি করতে হবে না, এটা প্রোডাক্ট যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি বাড়ে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু বেশি আছে, হাই আছে, মানে ওখানে কি বেশি আছে না প্রোডাক্ট বেশি আছে। দেখ উপরে আছে কি, উপরে আছে প্রোডাক্ট, নিচে আছে রিয়াকট্যান্ট। কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের যে এক্সপ্রেশনে উপরে থাকে প্রোডাক্ট, নিচে থাকে রিয়াকট্যান্ট, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কারণ খুব বেশি। তো আমি কি বুঝতে পারছি, তাহলে নিশ্চয়ই ওখানে প্রোডাক্টই বেশি তৈরি হয়েছে। যদি ভ্যালুটা কম থাকে তাহলে নিশ্চয়ই প্রোডাক্টটা ওখানে কম আছে। তো এই ব্যাপারটা, এই বেসিক ব্যাপারটা তোকে আইডিয়াটা ক্লিয়ার করতে হবে, তাহলেই কিন্তু ব্যাপারটা হয়ে যাবে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বেশি মানে কি, ভ্যালু তার বেশি হাই মানে কি। দেখ আমরা এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ভ্যালুটা হাই মানে এখান থেকে কিন্তু ইন্ডিকেটস দ্য এক্সটেন্ট অফ রিয়াকশন, মানে কতটা রিয়াকশন হয়েছে সেটার কথা বলতে পারি, যেহেতু উপরে প্রোডাক্ট আছে এবং নিচে রিয়াকট্যান্ট আছে। তুই ভালো করে খেয়াল করে দেখ, আমি তোকে কয়েকটা ভ্যালু দেখাচ্ছি, সেই ভ্যালু থেকে তুই বুঝতে পারবি যে যদি হাই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু হয়, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু যদি খুব বেশি হয়, তাহলে তুই কি বুঝবি, নিশ্চয়ই প্রোডাক্টই ওখানে বেশি আছে। প্রোডাক্ট না বেশি থাকলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা কি করে হাই হলো, মানে ইকুইলিব্রিয়ামে যখন পৌঁছেছে সেই অবস্থায় প্রোডাক্ট বেশি আছে রিয়াকট্যান্ট কম আছে, তবেই না ভ্যালুটা হাই হয়েছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা হাই হয়েছে। তার মানে যদি এরকম ধরনের কোনো ভ্যালু তুই দেখতে পাস, আমার কথাটা ভালো করে শুনে নে, সেটা হচ্ছে যে এরকম যদি কোনো ভ্যালু দেখতে পাস যে 10⁻³ বা তার চাইতে বেশি হয়েছে কেসি এর ভ্যালু, তার মানে কি বোঝাচ্ছে না এ বি খুব কম, আর এগুলো কি সিডি খুব বেশি। তাহলে এ বি কম সিডি বেশি মানে কেসি এর ভ্যালু 10⁻³ বা তার চাইতে, তাতে আমরা কি বলবো না রিয়াকশন প্রসিড নিয়ারলি কমপ্লিশন, মানে কমপ্লিটের দিকে রিয়াকশন যাচ্ছে, রিয়াকশনে আর রিয়াকট্যান্ট কিছু নেই, রিয়াকশনটা কিন্তু প্রায় কমপ্লিটের দিকে চলে গেছে, প্রায় প্রোডাক্টের দিকে চলে গেছে। ভ্যালুটা 10⁻³ বা তার চাইতে বেশি, 10⁻³ মানে 1000, যদি রিয়াকট্যান্টের চাইতে প্রোডাক্ট 1000 টাইমস বেশি হয়ে গেছে, তো কি বলবি তুই, রিয়াকট্যান্ট যা নিয়েছিলিস প্রোডাক্ট 1000 টাইমস বেশি চলে গেছে, তো রিয়াকশনটা নিশ্চয়ই শেষ পর্যায়ে চলে এসছে, সবই প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, না হলে এত ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কি করে হয়। তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু 10⁻³ বা তার চাইতে যদি বেশি হয়, তাহলে বুঝতে হবে রিয়াকশনটা কমপ্লিশনের দিকে যাচ্ছে। নেক্সট, এখানে একটা রিয়াকশন আমরা দিয়েছি, এখানে দেখ রিয়াকশন একটা দেওয়া রয়েছে, দেখ এই রিয়াকশনটায় ভ্যালুটা কত,
ভ্যালুটা হচ্ছে 10⁻31 300 কেলভিনে। তোকে যদি বলে যে 300 কেলভিনে হাইড্রোজেন এবং ক্লোরিনের রিয়াকশনের যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু 4 × 10⁻31, এটা বলতে তুমি কি বুঝছো? তোমার ফিলিংসটা কি? তুমি কি বুঝছো? তুই বলতে পারিস কিছু বুঝছি না, নাম্বার দেবে না তোকে। তোকে বলতে হবে কি না 10⁻31, তার মানে কি এখানে এইটা কিন্তু অনেক হাই রয়েছে, এইগুলো কিন্তু অনেক লো কনসেন্ট্রেশন রয়েছে। তো যদি HCl যদি অনেক বেশি থাকে তাহলে কি বলতে পারি আমি? HCl গাদা গুচ্ছে রয়েছে, অনেক বেশি আছে, তো তার থেকে আমি কি বলতে পারি? আমি কি বলবো? আমি একটাই কথা বলবো যে রিয়াকশনটা মনে হয় শেষ হয়ে যাচ্ছে প্রায়, HCl সবই কনভার্ট হয়ে গেছে, হাইড্রোজেন আর ক্লোরিন প্রায় নেই বললেই চলে। তো এই হাই ভ্যালু 10⁻³ চাইতে বেশি ভ্যালু যখন হয়ে যাবে, 10⁻31 অনেক বেশি ভ্যালু, তো যখন হাই ভ্যালু হবে তখন আমি কি বলবো না দ্য রিয়াকশন প্রসিডস, নিচে লেখা আছে দেখ, রিয়াকশন প্রসিডস নিয়ারলি কমপ্লিশন, মানে প্রায় শেষ পর্যায়ে চলে গেছে। ইকুইলিব্রিয়াম তো বটেই ওখানে আছে, কিন্তু ইকুইলিব্রিয়ামে প্রোডাক্টই বেশি আছে, রিয়াক্ট্যান্ট প্রায় নেই বললেই চলে। ব্যাপারটা বুঝতে পারলি? এবারে শোন যে এমন যদি হয় যে সেখানে 10⁻³ চাইতেও কম কেসির ভ্যালু, কেসির ভ্যালু কম, কেসির ভ্যালু কম মানে কি? কেসির ভ্যালু কম মানে এই প্রোডাক্ট কিন্তু লেস আর রিয়াক্ট্যান্ট কিন্তু মোর, রিয়াক্ট্যান্ট বেশি আছে। দেখ 10⁻31 এখানে ভ্যালু, আমি ভ্যালু খুঁজে খুঁজেই দিয়েছি তোকে, ঠিকঠাক ভ্যালু দিয়েছি, সরি। তো 10⁻31 তার মানে নাইট্রোজেন অক্সিজেনই ওখানে রয়েছে, তার মানে তারা প্রায় রিয়াকশন করেনি বললেই চলে, এটা তো প্রায় তৈরি হয়নি বললেই চলে। রিয়াকশন রেয়ারলি প্রসিডস মানে কি? রিয়াকশনটা প্রায় হচ্ছে না বললেই চলে, রিয়াকশনটা প্রায় হচ্ছে না বললেই চলে, কারণ রিয়াক্ট্যান্টই সব আছে, প্রোডাক্ট কিছু নেই বললেই চলে। দেখ প্রোডাক্ট এখানে ছবিতে দেখলে বুঝতে পারবি, প্রোডাক্ট একটু প্রোডাক্ট আছে, রিয়াক্ট্যান্ট গুলোই কিন্তু এক্সক্লুসিভলি আছে। তাহলে 10⁻³ বা তার চাইতে যদি কম হয় কে এর ভ্যালু, কনস্ট্যান্টের ভ্যালু, তার মানে কি? তার মানে রিয়াকশনটা প্রায় রান করছে না, রিয়াকশনটা প্রায় হচ্ছে না, না হলে এত কম ভ্যালু আসে কি করে? প্রোডাক্টের দিকে যত যাবে কনস্ট্যান্টের ভ্যালুটা তত বাড়তে থাকবে। তো একটা হচ্ছে 10⁻³ চাইতে বেশি হলে রিয়াকশনটা প্রায় কমপ্লিটের দিকে চলে গেছে, আর 10⁻³ চাইতে কম হলে রিয়াকশন প্রায় হচ্ছে না। তাহলে এর মাঝখানে ভালো করে শুনে নে, এর যে মাঝখানের পোর্শন মানে কি? হ্যাঁ, 10⁻³ থেকে 10⁻³ মধ্যে appreciable concentration of the reactant and product as well as present, মানে এমন একটা কনসেন্ট্রেশন যেখানে কিনা রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট দুদিকেই রিয়াকশনটা ঠিকঠাক ভাবে হচ্ছে এবং দুটো কনসেন্ট্রেশনই বেশি বেশি যথেষ্ট পরিমাণে রয়েছে। যেমন তুই একটা রিয়াকশন দেখতে পাচ্ছিস যে হাইড্রোজেন আর আয়োডিন রিয়াকশন করে HI তৈরি হচ্ছে এবং সেখানে কিন্তু বোথ সাইড রিয়াকশন চলছে, সেখানে দুটোরই কনসেন্ট্রেশন কিন্তু রিয়াকশন মিডিয়ামে রয়েছে। এটাই আমি বলতে চাইলাম। আমার কথা বুঝেছিস না বুঝিসনি? আবার একবার আমি রিপিট করছি, সেটা হচ্ছে যে কেসি বা কেপি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু থেকে তুমি কি করে বুঝবে যে রিয়াকশনটা কোন দিকে যাচ্ছে, কতটা যাচ্ছে? যদি ভ্যালুটা 10⁻³ চাইতে বেশি হয় তাহলে প্রোডাক্টই উপরে থাকে, তাহলে প্রোডাক্টের অ্যামাউন্টটা প্রচুর বেশি হয়ে গেছে, রিয়াক্ট্যান্টের অ্যামাউন্টটা কম আছে, তার মানে বুঝতে হবে যে ইকুইলিব্রিয়াম তো হয়েছে ঠিকই কথা, কিন্তু ইকুইলিব্রিয়াম অবস্থায় প্রোডাক্টই ম্যাক্সিমাম আছে, রিয়াক্ট্যান্ট প্রায় নেই বললেই চলে। তাই রিয়াকশন নিয়ারলি কমপ্লিশন, একেবারে কমপ্লিট হওয়ার পর্যায়ে চলে গেছে। যদি 10⁻³ চাইতে আরো কম হয় তার মানে কি? কম মানে কি? মানে নিচের অ্যামাউন্টটা বেশি আছে, মানে প্রোডাক্ট নয় রিয়াক্ট্যান্টের অ্যামাউন্টটা বেশি আছে, এই নিচের এইগুলো বেশি আছে রিয়াক্ট্যান্টগুলো। তো রিয়াক্ট্যান্ট যদি বেশি থাকে তাহলে কি? রিয়াক্ট্যান্ট যদি বেশি থাকে তাহলে সেই রিয়াকশনটা হচ্ছে না বললেই চলে, প্রায় হচ্ছে না। আর 10⁻³ থেকে 10⁻³ মধ্যে থাকলে রিয়াকশনটা দুদিকেই সমানভাবে চলছে এবং সেখানে কিন্তু রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট দুজনেই কিন্তু যথেষ্ট পরিমাণেই রয়েছে। এই কথাটা বুঝতে পারলি? এই জিনিসটা বুঝতে পারলি? ব্যাপারটা পরিষ্কার? ব্যাপারটা নাকি আবার বোঝাবো?
ব্যাপারটা পরিষ্কার? এনি প্রবলেম? 10 টু দি পাওয়ার মাইনাস 3 চাইতে কে কম, তাহলে রিয়াকশন ডু নট প্রসিড। রিয়াকশন প্রায় হচ্ছে না, 10 টু দি পাওয়ার 3 চাইতে বেশি। রিয়াকশন নিয়ারলি কমপ্লিশন। আর কে এর ভ্যালু 10 টু দি পাওয়ার মাইনাস 3 থেকে 10 টু দি পাওয়ার 3 এর মধ্যে। রিয়াকশন গোজ অ্যাপ্রিসিয়েবলি। দুদিকেই ঠিকঠাক চলছে এবং রিয়াক্ট্যান্ট প্রোডাক্টও দুটোই আছে। এই সমস্ত ব্যাপারগুলো কোথা থেকে বুঝতে পারলি, কোথা থেকে জানতে পারলি? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু থেকে এই ব্যাপারগুলো আমরা আইডিয়া করতে পারি। তো হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের অ্যাপ্লিকেশনটা কি সেটা নিয়ে বলছিলাম। নেক্সট, তার মানে এখানে একটা আমি, এটা সুন্দর ব্যাপার, তুই নিজেও দেখলে বুঝতে পারবি, যেটা আমি হাতে লিখছিলাম সেই ব্যাপারটাই তুই দেখতে পাচ্ছিস, যে কেসি এর ভ্যালু, কেসি এর ভ্যালু সেটা কি হয়েছে দেখ ভালো করে, কত সুন্দর ব্যাপার। এই একটা ছবিতেই তুই সব বুঝে যাবি। কেসি এর ভ্যালু, কেসি এর ভ্যালু যত এদিকে যাচ্ছে এক্সট্রিমলি লার্জ, এদিকে যাচ্ছে নেগলিজেবল। যত বাঁ দিকে যাবে রিয়াকশন হার্ডলি প্রসিডস, যত ডান দিকে যাবে প্রসিডস অলমোস্ট কমপ্লিশন। আর মাঝখানে দুজনই রয়েছে এবং ইকুইলিব্রিয়ামে আছে, রিয়াক্ট্যান্ট প্রোডাক্ট দুজনই রয়েছে। তো একটা সিম্পল ছবি, যে ছবিটা দিয়ে তুই কিন্তু সমস্ত ব্যাপারটা বুঝে যাচ্ছিস, কিন্তু আগের ব্যাপারগুলো সব বুঝতে হবে, তারপরে এই ছবিটা দেখলে তুই বুঝতে পেরে যাবি। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু থেকে তুই কিভাবে বুঝতে পারিস যে রিয়াকশনটা কোন দিকে কতখানি গেছে, কখন কমপ্লিট হচ্ছে কি কমপ্লিট হচ্ছে না, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো তুই বুঝতে পারবি। নেক্সট আমি তোকে যেটা বলবো সেটা হচ্ছে কি, তুই দেখ প্রেডিক্টিং দ্য ডাইরেকশন অফ দ্য রিয়াকশন। দেখ এই ব্যাপারটা কিন্তু আলাদা কিছু নয়, কিন্তু ডাইরেকশন অফ দ্য রিয়াকশন সেটাকে কিন্তু সেখানে কয়েকটা বিষয় তোকে জানতে হবে। এই ব্যাপারটা আমি তোকে একটু বুঝিয়ে বলছি। ডাইরেকশন অফ দ্য রিয়াকশন এটা একটু অন্য ব্যাপার, আমি তোকে বলছি, তুই ভালো করে ব্যাপারটা শোন। একটা টার্ম এখানে তোকে জানতে হবে, সেটা হচ্ছে কি কিউসি। কিউসি একে বলে রিয়াকশন কোশেন্ট। আমি তোকে একটু রিয়াকশন কোশেন্টের ব্যাপারটা একটু বলে নিই, যে রিয়াকশন কোশেন্ট বলতে তুমি কি বোঝো। রিয়াকশন কোশেন্ট এই জিনিসটা ব্যাপারটা কি, এই জিনিসটা রিয়াকশন কোশেন্ট ব্যাপারটা কি আমি তোকে বলছি, তুই একটু ব্যাপারটা বোঝার চেষ্টা কর। সেটা হচ্ছে যে যখন একটা রিয়াকশন, আমার ভালো করে কথাটা আমার শোন, হ্যাঁ এই ব্যাপারটা গুলিয়ে যায় অনেকের, যে যখন একটা রিয়াকশন হচ্ছে তখন কি না, রিয়াকশনটার শুরু থেকেই তুই এটা করতে পারিস যে প্রোডাক্ট কনসেন্ট্রেশন বাই রিয়াক্ট্যান্ট কনসেন্ট্রেশনের রেশিও তুই করতে পারিস। এটা নিয়ে কোনো অসুবিধার কিছু নেই। প্রোডাক্টের কনসেন্ট্রেশন আর রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন তুই বের করছিস, তাদের রেশিও করছিস, কিন্তু সেটা কখনোই কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেটা হবে না। কারণ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা তখনই হবে যখন রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে পৌঁছবে। ইকুইলিব্রিয়ামে না পৌঁছলে একটা রিয়াকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লেখা যায় না। আবার আমি লিখছি, আবার আমি বলছি যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তখনই লেখা যায় যখন রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে পৌঁছেছে
এবং সেই অবস্থায় প্রোডাক্ট এবং রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের রেশিও লিখে তাকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লেখা যায়। কিন্তু যদি এরকম কখনো হয় যে আমি অন্য জায়গায় ইকুইলিব্রিয়ামে পৌঁছইনি, সেই অবস্থায় যদি আমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশনের মতো করে লিখি, সেটাকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলবে না, তাকে বলা হবে রিয়াকশন কোশেন্ট। দেখ কি না, at each point of the reaction, each point মানে কি, রিয়াকশনের শুরুতে, শেষে, যা খুশি, ফরওয়ার্ড থেকে ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড থেকে ফরওয়ার্ড, যে কোনো সময় রিয়াকশনটা তুই লিখতে পারিস, কিন্তু ইকুইলিব্রিয়াম কন্ডিশনে নয়, ইকুইলিব্রিয়াম অবস্থায় নয়। দ্য রেশিও অফ দ্য কনসেন্ট্রেশন টার্মস হ্যাভিং সেম ফর্ম as the equilibrium constant expression, this ratio is called reaction quotient denoted by Q. রিয়াকশন কোশেন্ট মানে হচ্ছে যে রিয়াকশনের যে কোনো সময়েতে, তুমি কতটা ভালো করে বোঝার চেষ্টা কর, না অসুবিধা হলে আমাকে বলবি, রিয়াকশনটা যে কোনো সময়, রিয়াকশন শুরু হয়েছে তার 10 মিনিট হয়েছে, তুই প্রোডাক্টের কনসেন্ট্রেশন বা রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন তুই লিখে ফেলবি। এটাকে কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলা যাবে না, কারণ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তখন ইকুইলিব্রিয়াম আসেনি। দেখ এখানে কিন্তু এই অবস্থায় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এইসব এগুলো কিন্তু সমান নয়, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আর কোশেন্ট সমান নয়। যখন তোর এইটা, যখন রিয়াকশন কোশেন্ট আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সমান হবে, তখন বুঝতে হবে যে রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে। ইকুইলিব্রিয়ামে আসার মানে হচ্ছে যে সেখানে রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের যে রেট অফ দ্য রিয়াকশন, সেই রেট অফ দ্য রিয়াকশন ইকুয়াল হয়ে যাবে। তো রিয়াকশন কোশেন্ট যখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয়ে যাবে, তখনই রিয়াকশনটা বুঝতে হবে যে রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে পৌঁছেছে। তুমি রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টের দিকে শুরু করতে পারো বা প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্টের দিকে শুরু করতে পারো। যদি রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টের দিকে যাও, কথাটা ভালো করে শোন, রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টের দিকে যাও, তাহলে প্রথমের দিকে কি রিয়াকশন কোশেন্টটা কি আছে, কিউসির ভ্যালুটা প্রথমের দিকে যদি কিউসি বের করিস রিয়াকশন কোশেন্ট, এই ভ্যালুটা লো আসবে, প্রথমের দিকে কম আসবে, এটা লো আছে, লো আসবে। কেন লো আসবে না, আসলে প্রথমের দিকে তো প্রোডাক্ট তৈরি হয়নি, তাহলে প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট যদি রেশিও করিস সেটা তো কমই আসবে ভ্যালুটা। সেটা কি কখনো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুর সাথে মিলবে, কেসির ভ্যালুর সাথে মিলবে? নো, মিলবে না। আবার তুই যদি ব্যাকওয়ার্ড রিয়াকশন দিয়ে ভাবিস, তাহলে তো প্রথমে প্রোডাক্টটা রিয়াক্ট্যান্ট অনেক বেশি আছে, তাহলে সেক্ষেত্রে কিউসির ভ্যালুটা কি হবে, অনেক বেশি আসবে, কিন্তু সেটা কি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু সমান হবে? তা হবে না। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু সমান হবে তখনই, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু সমান হবে তখনই যখন কি না, যখন এই রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে পৌঁছবে। বাকি কথা হচ্ছে এত জটিলতার মধ্যে না গিয়ে তুই একটা কথাই ভালো করে মনের মধ্যে গেঁথে রাখ, যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে যেরকম প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট যেরকম আমরা রেশিওটা লিখি, ওই রেশিওটা কখন লিখি, ইকুইলিব্রিয়ামে লিখি। কিন্তু রিয়াকশনের যে কোনো মুহূর্তে যদি আমি এই রেশিওটা লিখি, তাহলে তাকে বলে ইকুইলিব্রিয়াম, তাকে বলে রিয়াকশন কোশেন্ট। রিয়াকশনের যে কোনো মুহূর্তে যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মতো এক্সপ্রেশন লেখা হয়, তাকে বলে রিয়াকশন কোশেন্ট। কিন্তু রিয়াকশন কোশেন্ট একটি বারই সেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সমান হবে, যখন রিয়াকশনটা ইকুইলিব্রিয়াম পৌঁছবে। আবার দেখ করে দেখ, at each point in the reaction we can write the ratio of the concentration terms having the same form as the equilibrium constant expression. The ratio is called the reaction quotient denoted by Q. It helps the predicting the direction of the reaction. আমার কথাটা বুঝেছিস না বুঝিসনি আমাকে বল। রিয়াকশন কোশেন্ট ব্যাপারটা কি ক্লিয়ার, ব্যাপারটা কি পরিষ্কার? না পরিষ্কার নয় আমাকে তুই বল, আমি তাহলে আবার বলবো। সবাইকে জিজ্ঞাসা করছি।
পৌলমি কি করছিস? বেরোচ্ছিস, ঢুকছিস, কি করছিস? স্যার হ্যাঁ, স্যার একবার একটু বলুন না। আর একবার একটু বলুন, বেশি না। আচ্ছা, আর একবার একটু বলুন। ঠিক আছে, নিশ্চয়ই বলবো, বলাটাই আমার কাজ। আচ্ছা, তো আমরা রিয়াকশন কোশেন্টের ব্যাপারটা আবার বলছি, আমার ছেলেমেয়েরা বুঝতে পারছে না। তো আমি দেখ, রিয়াকশন কোশেন্ট যেটাকে কিউসি দিয়ে লেখা হয়, অ্যান্ড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা কে দিয়ে লেখা হয়, কেসি বা কেপি এইসব দিয়ে লেখা হয়। তুই ধর এ আর বি রিয়াকশন করে সিডি দিচ্ছি, তো রিয়াকশনটা ইনিশিয়াল শুরু হয়েছে, 5 মোল নিয়েছিলি, সেটা 5 মোল নিয়েছিলি, সেটা 0 হয়েছে। আফটার 10 মিনিটস তুই দেখলি যে এটা 1 মোল রিয়াকশন করেছে, এটা 1 মোল রিয়াকশন করেছে, এটা 1 মোল, এটা 1 মোল তৈরি হয়েছে। মানে এটা 4 আছে, এটা 4 আছে, এটা 1 আছে, 1 আছে। অ্যাট ইকুইলিব্রিয়াম তুই দেখলি 5 থেকে এটা 3 রিয়াকশন করে গেছে, এটা 5 থেকে 3 রিয়াকশন করে গেছে, এটা 3 তৈরি হয়েছে। মানে এটা 2 আছে, এটা 2 আছে, এটা 3 আছে, এটা 3 আছে, এটা অ্যান্ড ইকুইলিব্রিয়াম। এটা কত? আফটার 10 মিনিটস। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিভাবে লিখতে হয়? না, লিখতে হয় সিডি ডিভাইডেড বাই এবি, এভাবে লিখতে হয়। এবারে এটা 10 মিনিট বাদ, এটা ইকুইলিব্রিয়াম নয়। এখানে যখন ইকুইলিব্রিয়ামের মতো করে লিখতে যাবি তখন তোকে কি লিখতে হবে? না কিউসি লিখতে হবে। কিউসি এগুলো হয়তো কনসেন্ট্রেশন, তাহলে সিডি বাই এ বি লিখলি, এটা 1144 মানে 1/60। এইটা এবার ইকুইলিব্রিয়ামে আছে, তুই এখানে যখন লিখতে যাবি তখন তোকে লিখতে হবে কেসি, কারণ এটা ইকুইলিব্রিয়ামে আছে। তো এটা হবে 3 × 3/2 × 2 মানে 9/4। এই যে 9/4 এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কিন্তু কিউসিটা এটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট নয়। রিয়াকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মতো করে যদি তুই লিখিস অন্য কোনো সময়, রিয়াকশনে 10 মিনিট বাদে, 5 মিনিট বাদে, 2 মিনিট বাদে, 1 মিনিট বাদে, 1000 মিনিট বাদে, সেই সময় যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুগুলোকে বলে কিউসি। কিউসি যখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ইকুয়াল হয়ে যাবে তখনই বুঝতে হবে যে রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে পৌঁছেছে। তোর যদি কখনো কিউসির ভ্যালু দেখিস যে 9/4 চলে এসছে, তখন বুঝতে হবে যে ওই রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে। মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা শুধুমাত্র ইকুইলিব্রিয়ামেতেই লেখা যায়, কিন্তু কিউসিটা তুই সব জায়গাতেই লিখতে পারিস। সব জায়গায় ভ্যালুটা কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সাথে মিলবে না, শুধুমাত্র ইকুইলিব্রিয়ামেতে যদি কিউসি বের করিস তাহলে এই জায়গাটা যদি এই জায়গাটা যদি কিউসি বের করিস তাহলে সেটা কি হবে? এইটাই হবে 3 × 3/2 × 2 মানে 9/4। এইটা তখন কিউসি ইকুয়ালস টু কেসি হয়ে যাবে অ্যাট ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামে দুটো মিলে যাবে। কিউসিটা হচ্ছে এমন একটা যেটা ইকুইলিব্রিয়াম বা যে কোনো জায়গাতে কিউসি ভ্যালু লেখা যেতে পারে, কোনো অসুবিধার কিছু নেই, কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের যে এক্সপ্রেশনটা শুধুমাত্র ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পরেই লেখা যায়। এবার বল আমাকে, বুঝেছিস না বুঝিস? আমি তোকে ভ্যালু দিয়ে বোঝালাম, কোয়ান্টিটি হ্যাঁ স্যার অ্যাসপেক্ট বুঝেছি। বোঝালাম, ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে? আনসার বলে বুঝেছি গুড, স্যার। ভেরি গুড। তো তার মানে কিউসির ভ্যালুটা যেটা
কেসির চাইতে কম বা বেশি যাই হোক হতে পারে, কিন্তু ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর জন্য কিউসি সবসময় কেসির দিকে যেতে চাই। কিউসির টেন্ডেন্সি হবে যে সে কেসির দিকে যাওয়ার, কারণ ইকুইলিব্রিয়াম ব্যবস্থাটাই কিন্তু সব থেকে ভালো ব্যবস্থা। মানে একটা রিয়াকশন সবসময় চায় যে ইকুইলিব্রিয়ামে যেতে, সেই জন্যে কেসির ভ্যালুটা তো ফিক্সড ভ্যালু, কিউসি সবসময় চেষ্টা করে কি মুভমেন্ট টুয়ার্ডস ইকুইলিব্রিয়াম। তাহলে তার ভ্যালু কম থাকলে সে বেশি করে ইকুইলিব্রিয়ামে যেতে চাইবে, তার ভ্যালু বেশি থাকলে সে কম করে ইকুইলিব্রিয়ামে আসতে চাইবে। রিয়াকশন কোশেন্টের ভ্যালুটা কম বেশি হতে পারে, ইকুইলিব্রিয়ামের ভ্যালুটা, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা ফিক্সড। এখানে দেখ ব্লু কালারের যে তিনটে যে বিল্ডিং মতো করা আছে ব্লু কালারের, সেই ব্লু কালারের বিল্ডিং গুলো কিন্তু একই হাইট আছে। ব্লু কালারের যেগুলো তিনটে দেওয়া রয়েছে হালকা ব্লু কালারের, সেগুলোর হাইটটা কিন্তু একই আছে। মানে কি, মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে তার একটাই ভ্যালু যখন রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে পৌঁছয়। কিন্তু রিয়াকশনে যে কোনো সময় যদি তুমি ভ্যালু বের করো, সেই ভ্যালুটা হবে কিউসি। তো কিউসির ভ্যালুটা যখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুকে রিচ করে যাবে, তখনই সেটা কিন্তু রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে বলে মনে হবে। এবং রিয়াকশনের নর্মাল টেন্ডেন্সি হচ্ছে যদি সে ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর চেষ্টা করে। এই ব্যাপারটা তোকে আমি বোঝালাম, কারণ এটা দরকারি জিনিস। এবারে দেখ যে আমরা একটা রিয়াকশন কোশেন্ট আছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আছে। তো যে কোনো পয়েন্টে দেখ এখানে লেখা রয়েছে, ভালো করে দেখ, অ্যাট এ গিভেন পয়েন্ট নট অ্যাট দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অর প্রেশার। সেটা যে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন বা প্রেশার এইসব হতে হবে এমন কোনো কথা নেই। রিয়াকশন কোশেন্ট তুমি যে কোনো সময় লিখতে পারো, কিউসি স্টার্টে লিখতে পারো, ইকুইলিব্রিয়ামে লিখতে পারো, এন্ডে লিখতে পারো, যে কোনো সময় কিন্তু কিউসিটা লিখতে পারো। কিউসি না লেখার মতো কোনো ব্যবস্থা হয়নি, কিউসি যে কোনো সময় লিখতে পারো। কিন্তু কিউসির ভ্যালুটা যখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে রিচ করে যাবে, তখনই সেটাকে বলা হবে কি, সেটাকে বলা হবে রিয়াকশন কোশেন্ট। আমি যেটা বোঝালাম তোকে রিয়াকশন কোশেন্টের ব্যাপারটা কি। এবারে রিয়াকশন কোশেন্টের কথাটা তুই যদি জানতে পারিস, তাহলে সেখান থেকে কিন্তু তুই বুঝতে পারবি যে রিয়াকশনটা কোন দিকে যাবে। সেটাই আমি তোকে বোঝাচ্ছি। যদি দেখিস যে রিয়াকশন কোশেন্টের ভ্যালুটা বেশি আছে, কথাটা ভালো করে শোন, প্লিজ পে অ্যাটেনশন, আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর। যদি কিউসির ভ্যালুটা কেসি এর চাইতে বেশি হয়, দেখ কিউসি সবসময় কি চায়, কিউসি সবসময় কেসির দিকে যেতে চায়, গোস টুয়ার্ডস কেসি। কারণ আমি বলেছি যে ইকুইলিব্রিয়াম অবস্থাটাই সব থেকে ভালো, বেস্ট কন্ডিশন হচ্ছে ইকুইলিব্রিয়াম। তাহলে কিউসি সে কি করবে, সে কেসির দিকে যেতে চাইবে। তো কিউসির ভ্যালু বেশি আছে, তাহলে ভ্যালুটাকে কি করতে হবে, কিউসির ভ্যালু বেশি আছে, ভ্যালুটাকে কমাতে হবে। তো কিউসির ভ্যালুটাকে কমাতে গেলে কি করতে হবে, কিউসিতে কি আছে, কিউসিতে এ দেখ এটা হচ্ছে কিউসি কি না, সি টু দি পাওয়ার সি ডি টু দি পাওয়ার ডি বাই এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি। তো কিউসি ভ্যালু বেশি আছে, তাকে তুই কমাতে চাস, কিভাবে কমাবি, ফরওয়ার্ড রিয়াকশন করলে কমবে না ব্যাকওয়ার্ড রিয়াকশন করলে কমবে। দেখ এই সি ডি গুলোকে কমাতে হবে আর এ বি গুলোকে বাড়াতে হবে, এইগুলোকে কমাতে হবে, এগুলোকে বাড়াতে হবে। কথা বুঝছিস না? কিউসির ভ্যালু বেশি আছে কেসি এর চাইতে, কিউসি চায় কেসির দিকে যেতে, কিউসির একটা ইচ্ছা, সে কোন দিকে যাবে, কেসির দিকে যাবে। তো কেসিতে যদি যেতে চায় কিউসি, তাহলে কিভাবে রিয়াকশনটা যাবে, ফরওয়ার্ড দিকে যাবে নাকি ব্যাকওয়ার্ড দিকে যাবে? অবশ্যই ব্যাকওয়ার্ড দিকে যাবে, কারণ ফরওয়ার্ড দিকে গেলে তো কিউসির ভ্যালু আরো বেড়ে যাবে, কারণ ডান দিকে তো প্রোডাক্ট হয়, এগুলো তো প্রোডাক্ট। তো রিয়াকশন যদি বলে, যে কেউ বললো হয়তো ক্যাবলাকান্তর মতো বললো যে ফরওয়ার্ড দিকে বেশি যাবে, ফরওয়ার্ড দিকে বেশি গেলে তো সিআরডি তো আরো বেড়ে যাবে, তাহলে কিউসির ভ্যালু যা বেড়েছিল তো আরোই বেড়ে যাবে। তো কিউসিকে যদি কেসির দিকে যেতেই হয়, তাহলে ভ্যালুটা কমাতে হবে।
ভ্যালুটা কমাতে গেলে কি করতে হবে? ব্যাকওয়ার্ড রিয়াকশন, ইয়েস, ব্যাকওয়ার্ড রিয়াকশন বেশি করে করতে হবে। ব্যাপারটা বুঝেছিস না? দেখ, টেকনিক্যাল ব্যাপার, তোকে একটু মাথাটা খাটাতে হবে। তুই কিন্তু বইটা পড়ে কিন্তু ভালো বুঝতে হবে, বইতে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, কিউসি ফিউসি কিন্তু গন্ডগোল করা আছে বইতে। তুই কিন্তু এরকম ডিপেন্ডেন্স হয়ে পড়িস না যে ঠিক আছে বইতে পড়ে ম্যানেজ করে দেবো, এরকম হবে না, হবে না, দেখবি গন্ডগোল হয়ে যাবে। আমার কথাটা একবার ছেড়ে আমি 10 বার বলবো, কোনো অসুবিধা নেই, আমার কোনো প্রবলেম নেই, আমার কিছুই মনে হয় না, আমার কখনো মনে হয় না যে ধর এগুলোকে নিয়ে পারা যায় না, এগুলো কিছু বোঝে না, আমার বেকার বেকার খাটনি হচ্ছে, আমি পারবো, এরকম আমার কোনোদিনই মনে হয় না, নেবার আমার কোনোদিন মনে হয় না। তার কারণটা হচ্ছে, একটা কারণেই মনে হয় না, সেটা হচ্ছে আমি টিচার, তুই স্টুডেন্ট, তুই আমার কাছ থেকে জানতে এসেছিস, ন্যাচারালি আমার তোকে জানানোটা কর্তব্য, এইটাই, এই কাজটাই আমি করছি। তো এখন আমার বিরক্ত হয়ে কোনো লাভ নেই, সিম্পল ব্যাপার। একটা স্টুডেন্টও যদি না বুঝতে পারে তাহলে ততক্ষণ পর্যন্ত আমাকে বোঝাতে হবে। এটাতে কোনো খারাপ লাগার কিছু নেই, স্টুডেন্টেরও খারাপ লাগার কিছু নেই, আর টিচারেরও বিরক্ত হওয়ার কোনো ব্যাপার নেই। আমি এইভাবে দেখি না ব্যাপারটাকে। তো সেই জন্যে না বুঝতে পারলে অবশ্যই কিউসির ভ্যালুটা কেসি এর চাইতে বেশি হয়ে গেছে, তো চাইবে কি করতে? কমাতে চাইবে। তো কমাতে গেলে সব সময় সে কেসি হোক কিউসি হোক যাই হোক, ভ্যালু কমাতে চাইলে কোন দিকে যাবে? ব্যাকওয়ার্ড দিকে যাবে। কারণ সব সময় তুই মনে রাখবি যে প্রোডাক্টটা উপরে থাকে, প্রোডাক্ট বাড়লে কিউসির ভ্যালু বেড়ে যাবে, রিয়াক্ট্যান্ট বাড়লে কিউসির ভ্যালুটা কমবে। তো কিউসি যদি গ্রেটার হয় কেসি এর চাইতে, কিন্তু তাহলে রিয়াকশনটা ব্যাকওয়ার্ড হবে। এবার দেখ কিউসির ভ্যালুটা কম আছে, কিউসি কম আছে, এই যে কিউসি সি টু দি পাওয়ার সি, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে দিই, ডি টু দি পাওয়ার ডি। কত ভালো ব্যাপার, কেমিস্ট্রি, এগুলো টপ ক্লাস কেমিস্ট্রি যেটাকে বলে আর কি। রিয়াকশন সম্পর্কে তোকে শেখানো, যে রিয়াকশন কি হতে পারে না হতে পারে। তো কিউসি যদি কেসির চাইতে কম হয়, কম হয়েছে, ও চাইবে কি বল? বাড়াতে চাইবে। তাহলে বাড়াতে চাইলে কি করতে হবে? এইগুলো ইনক্রিজ করতে হবে আর এইগুলো ডিক্রিজ করতে হবে। রিয়াক্ট্যান্ট কমাতে হয়, প্রোডাক্ট বাড়াতে হবে। তাহলে কি করতে হবে? ফরওয়ার্ড রিয়াকশন বেশি বেশি করে করতে হবে। তোকে আমি পিডিএফ পাঠাবো, তুই পড়বি, পড়ে দেখবি, কোনো অসুবিধা হবে না, সামান্যতম তোর প্রবলেম হবে না। আমি তোকে বলছি এরকম কিছু ব্যাপার নেই, সামান্যতম কোনো সমস্যা হবে না। একেবারে পিন পয়েন্ট যেরকম ভাবে বোঝানো দরকার সেরকম ভাবে কি পার্ট ওয়াইজ দেখ। এদিকে প্রোডাক্ট রিয়াক্ট্যান্ট কিন্তু কম এবং প্রোডাক্টটা বেশি বেশি দেখাচ্ছে, প্রেডিক্টিং দ্য ডাইরেকশন অফ দ্য রিয়াকশন। আমরা এরকম ভাবে কিউসি কেসির ভ্যালু কম্পেয়ার করে কিন্তু ডাইরেকশন ফরওয়ার্ড দিকে যাবে না ব্যাকওয়ার্ড দিকে যাবে সেগুলো আমরা বোঝাতে পারি। তো যদি এখানে দেখা যায় যে কিউসি ইকুয়ালস টু কেসি হয়ে গেছে, কিউসি ইকুয়ালস টু কেসি হয়ে গেছে, তোর আর কিছু করার নেই, রিয়াকশন আর কোনো দিকে যাবে না, রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে আসার পরে তো ইকুইলিব্রিয়ামেই থাকবে না, সেটা আর কি হবে? তো কিউসি যখন কেসি হয়ে গেছে তখন কিন্তু ইকুইলিব্রিয়াম। তাহলে কি বুঝলি? কিউসি গ্রেটার দ্যান কেসি হয়েছে, তাহলে কিন্তু ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে। কিউসি লেস দ্যান কেসি হয়েছে, ফরওয়ার্ড রিয়াকশন হবে। কিউসি ইকুয়ালস টু কেসি, ওটা ইকুইলিব্রিয়ামেই থাকবে, কোনো ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড বেশি করে হওয়ার কোনো প্রশ্নই আসছে না, কোনোটা বেশি করে হবে এরকম ধরনের কোনো ব্যাপার নেই। আমাকে বল যে প্রেডিক্টিং দ্য ডাইরেকশন অফ দ্য রিয়াকশন বুঝতে পেরেছিস কিনা, সবাই বুঝেছিস কিনা? খুব সোজা ব্যাপার, এমন কিছু ব্যাপার নয়, এটা বুঝতে পেরেছিস কিনা? কিউসি কেসি দিয়ে ব্যাপারটা, কিউসি আমি তোকে ভালো করে বোঝালাম, এবার কিউসি কেসির ভ্যালুটাকে কম্পেয়ার করে বুঝতে পেরেছিস? হ্যাঁ, সবাই আছিস? এই পৌলমি তোর কি হয়েছে রে? আছি তো স্যার। হ্যাঁ, না কখনো কখনো দেখতে পাচ্ছি আছিস, কখনো কখনো দেখতে ওই পাচ্ছি নেট কানেকশন জন্য বেরিয়ে যাচ্ছিলাম, প্রবলেম হচ্ছে আজকে। ইয়েস, প্রবলেম হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি, তোর প্রবলেম হচ্ছে। বাকি সবাই আছে মানে অদ্রিজা আছে, অদ্রিজা মাঝে মাঝে বেরিয়ে যায় কিন্তু এখন আছে। আচ্ছা, তো ঠিক আছে, ব্যাপারটা বোঝানো গেল যে কিউসি বাড়িতে ভালো করে পড়বি। যদি দেখিস যে অসুবিধা লাগছে, কিছু মনে হচ্ছে, তো আমাকে মনে করাবি, আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবি, তাহলে আমি ক্লাসের
শুরুতে একবার ডিসকাস করে দেবো, এরকম কোনো ব্যাপার না, ব্যাপারটা খুব ইজি গোয়িং, সবকিছু বোঝায়। ইকুইলিব্রিয়াম খুব ভালো চ্যাপ্টার। ইকুইলিব্রিয়াম একটা এমন একটা চ্যাপ্টার যে তুই মনে রাখবি ইকুইলিব্রিয়ামের সাথে অ্যাপ্লিকেশন কিন্তু অন্য অনেকগুলো চ্যাপ্টারের অ্যাপ্লিকেশন এর সাথে জড়িত। থার্মোডাইনামিক্স আমি পড়াবো এরপরে, তুই দেখতে পাবি যে থার্মোডাইনামিক্সের মধ্যে কত জায়গায় ইকুইলিব্রিয়াম রিলেটেড ব্যাপার স্যাপারগুলো রয়েছে। এবং জানি না স্কুলে কী সব চ্যাপ্টার পড়া হচ্ছে না হচ্ছে, কিন্তু এইসব চ্যাপ্টারগুলো কিন্তু এগুলোই আসলে কেমিস্ট্রি বলতে যা বোঝায় সেগুলোই হচ্ছে আসলে এইগুলো, এবং সেই জন্য কনসেপশনটা ভীষণ ক্লিয়ার থাকা দরকার। এই নিয়ে আমরা পরের বিষয়টায় যাচ্ছি, যে যে বিষয়টা হচ্ছে যে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এটা তো আমি একসাথে লিখে দিয়েছি, যতটা পারা গেছে ততটা তোর সুবিধা করে দেওয়া হয়েছে। কিউসি একটা ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে, কিউসি লেস দ্যান ফরওয়ার্ড রিয়াকশন হবে, আর এটা ইকুইলিব্রিয়ামে থাকবে। তো এরকম একটা রিয়াকশান, ধর তোকে একটা রিয়াকশান তুলে দিয়েছি, এরকম একবার কোশ্চেন দিয়েছিল, হ্যাঁ এই কোশ্চেনটা একবার দিয়েছিল, তুই একটু দেখ ভালো করে, আমি তোকে দেখাচ্ছি। H2 প্লাস I2 ইকুয়ালস টু 2HI বলে তার একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু, এটা ফিক্সড, এটা দেওয়া আছে গিভেন, দিয়ে বলছে যে আমরা যখন রিয়াকশনটা শুরু করলাম সেই সময়তে 0.2 মোলার এটা আছে হাইড্রোজেন আছে, 0.4 মোলার আয়োডিন আছে, আর 0.8 মোলার HI আছে। তুমি বলো যে এই অবস্থায় রিয়াকশনটা কোন দিকে যাবে, রিয়াকশনটা ফরওয়ার্ড দিকে যাবে না ব্যাকওয়ার্ড দিকে যাবে। তো আমরা কিউসি বের করলাম, কিউসি বের করার পরে এটা আসছে 8। এবারে দেখ কিউসি বের করার পরে যদি 8 আসে, তাহলে কিউসি সবসময় তার টেন্ডেন্সি কোন দিকে যাওয়ার, কেসির দিকে যাওয়ার। তাহলে কিউসির ভ্যালুটা এসছে হচ্ছে তোর 8, কিন্তু কেসির ভ্যালু আছে 46.8, মানে কিউসি এখন লেস দ্যান কেসি আছে। তাহলে দেখ এই দেখ কিউসি লেস দ্যান কেসি থাকলে এটা ফরওয়ার্ড রিয়াকশন হবে। এরকম করে অঙ্ক দিয়ে তোকে জিজ্ঞাসা করতে পারে, তোর কনসেপশনটা ক্লিয়ার থাকলে তুই সেখানে কিউসি বের করবি, বের করে দেখাবি যে কেসির চাইতে বেশি না কম না বেশি হয়েছে, এবং অটোমেটিক্যালি তুই সেখান থেকে বলে দিতে পারবি যে এটা কি কিন্তু ফরওয়ার্ড রিয়াকশনই কিন্তু হবে। একদম সিম্পল ব্যাপার, তুই দেখ ভালো করে ভাববি, দেখবি কোনো অসুবিধা হবে না। বইতে যে এত বেশি লিটারেচার লেখা থাকে, এত বেশি কথাবার্তা লেখা থাকে, ওটার জন্য একটু সমস্যা হয়, মানে প্রচুর ল্যাঙ্গুয়েজে ভর্তি থাকে। অ্যাকচুয়ালি অত রকম ধরনের জিনিসপত্রগুলো দরকার লাগে, যেটা দরকার লাগবে, যতখানি ল্যাঙ্গুয়েজ যতখানি বিষয়টা দরকার সেই জিনিসটাকে ওখান থেকে তুলে নিতে হবে। ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড বা এক্সপেরিমেন্টাল ফ্যাক্টগুলো, এইগুলো কিন্তু তোর অ্যান্সারের মধ্যে বেশি করে থাকবে, রাদার প্রচুর লিটারেচার ভ্যালু থাকবে না, এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট থাকবে। বইয়ের সাথে বই পড়ে সেই জন্য ডাইরেক্ট অ্যান্সার লেখা যায় না, কারণ বই তোকে বোঝাচ্ছে, বোঝানোর জন্যে তোকে অত কথা লিখছে। আমিও যত কথা বলি সব কথা কি এখানে লেখা আছে? বই হলে লেখা থাকতো। আমি তখন তোর সাথে কথা বলছি, ন্যাচারালি আমি কিন্তু মুখের বেশ কিছু কথা কিন্তু আর এখানে লিখছি না। আমি যেগুলো যেগুলো দরকার, অবশ্যই পরীক্ষার জন্য লেখা দরকার, সেগুলো কিন্তু আমরা এখানে লিখছি। দেখে এবারে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন সেটা আমি কি করে বের করব। দেখ আমার কথাটা বোঝার চেষ্টা কর। একটা রিয়াকশন হয়েছে, শুরু হয়েছে, তো রিয়াকশনটা শুরু হওয়ার পরে রিয়াকশনটা চলছে, প্রথমে তো ইকুইলিব্রিয়াম ছিল না, তো একটা সময় বাদে ইকুইলিব্রিয়াম এসছে। তুই হয়তো 5 মোল এ 5 মোল বি রিয়াকশন নিয়ে শুরু করেছিলিস, তো তারপরে 5 মোল এ 5 মোল বি রিয়াকশন করে সিআরডি দিতে 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 একটা সময় ইকুইলিব্রিয়াম হয়ে গেছে। তোকে যদি এখন জিজ্ঞাসা করে যে ইকুইলিব্রিয়াম যখন হয়েছে তখন এ বি সি ডি কতখানি করে রয়েছে, কত কনসেন্ট্রেশনের আছে সেটা বলো। দ্যাট ইজ ক্যালকুলেশন অফ দ্য ইকুইলিব্রিয়াম কনসেন্ট। ভীষণ ভীষণ দরকারি, প্রচণ্ড দরকারি, এবং এইসব ছাড়া কোশ্চেন হয় না, জানিস তো। এইগুলো জিনিসগুলো যে যত ভালো বুঝবে ততই কিন্তু ব্যাপারটা মজাদার হবে। তো ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন বের করা মানে একটা রিয়াকশন যখন ইকুইলিব্রিয়ামে গেল তখন তার কনসেন্ট্রেশন বের করা, এটা কিন্তু পিওরলি ম্যাথামেটিক্স। এবং আমি তোকে দেখাচ্ছি, হ্যাঁ, কিন্তু এটুকু আমি তোকে বলছি যে এটা কিন্তু করতে তোর অনেক সময় লাগবে, বিশেষ করে তো কম্পিটিটিভ এক্সামে পড়লে তো সেখানে তো বেশ কিছু সময় লাগে। সেখানে অবশ্য ক্যালকুলেশনগুলো এমন দেয় যে সেটা ছোট হয়ে যায়, কিন্তু এখানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসে, যার জন্য কিন্তু আমাদের একটু প্রবলেম হয়। আমি তোকে দেখাচ্ছি।
তো আমি একটা রিয়াকশন, একটা প্রবলেমের কথা বলছি, বললে সুবিধা হবে, কারণ এমনি প্রচুর কথা বললে সেটার চাইতে এটাতে সুবিধা, এটাতে লাভ। তো আমি সেই জন্য মানে বোঝানোটা একটু অন্যরকম ভাবে করছি। কি করছি না, তুই দেখ 2 moles অফ হাইড্রোজেন আর 3 moles অফ আয়োডিন নিয়ে মেশাচ্ছিস। 2 moles অফ হাইড্রোজেন and 3 moles of iodine together in 1 liter closed vessel to attain equilibrium at 440 Kelvin. টেম্পারেচার না, সবসময় ইকুইলিব্রিয়ামের অঙ্কে দেখবি একটা টেম্পারেচার দেওয়া থাকে। আমি তোকে এসব কথা বলে দিই, একটা টেম্পারেচার দেওয়া থাকে। ওই টেম্পারেচারটা অ্যাজ সাচ তোর কোথাও কাজে লাগবে না, ওই টেম্পারেচারটা খুব একটা বেশি কাজে রাখার ব্যাপার নেই। কিন্তু রিয়াকশনটাতে যাতে কেসি যেটা আছে বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা রয়েছে সেটা যাতে ফিক্সড এটা বোঝানো যায়, সেই জন্য একটা টেম্পারেচার লিখতে হয়, কারণ টেম্পারেচার চেঞ্জ করলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা চেঞ্জ হয়। তো এত ক্যালকুলেট দ্য কম্পোজিশন অফ দ্য মিক্সচার অ্যাট ইকুইলিব্রিয়াম, ভ্যালু অফ কেসি 440 কেলভিনে হচ্ছে 0.02, মানে কেসির ভ্যালুটা দেওয়া রয়েছে 0.02, এই ভ্যালুটা দেওয়া রয়েছে, কেসির ভ্যালুটা 0.02 দেওয়া রয়েছে 440 কেলভিনে। 2 মোল হাইড্রোজেন 2 মোল আয়োডিন এই দুটো নিয়ে আমরা রিয়াকশন করছি 1 লিটার ভেসেল। এখন ভেসেলটা 1 লিটার এটা বলে দেওয়া মানে হচ্ছে আমি ওখান থেকে কনসেন্ট্রেশন ভ্যালুটা বের করতে পারি, যে মোল পার লিটার এটা করতে পারি। আমি তো অনেক আগেই বলেছি যে অ্যাক্টিভ মাস কি করে বের করতে হয়, সেটা তো আমরা বের করতেই পারি। তো এই অঙ্কটা আমরা কিভাবে করছি দেখ, আমি তো এন্টার অঙ্কটা আমি তোকে দেখাচ্ছি। এরকম অনেক অঙ্ক আছে, আমি এরকম ভাবে ভ্যালু দিয়ে দেয়, কিন্তু আমি একটা অঙ্ক তোকে করে দেখাচ্ছি, ভালো করে তুই দেখ যে কিভাবে এই ব্যাপারটা সম্ভব। প্রথম কথা হচ্ছে যে যা অঙ্কটা দেবে তার ব্যালেন্সড ইকুয়েশনটা প্রথমে তুই লিখে ফেল। এখানে হাইড্রোজেন আয়োডিন রিয়াকশন করে HI দিচ্ছে, সেটা তুই HI। অন্য অঙ্কের ক্ষেত্রে অন্য PCl5 ডিকম্পোজ করে PCl3, তাহলে PCl5 ডিকম্পোজ করে PCl3 প্লাস Cl2 দিচ্ছে। এরকম ভাবে বল, যা বলবে তুই রিয়াকশনটা আগে লিখবি। আমি তোকে স্টেপ ওয়াইজ আমি তোকে বলবো, কোনো ভুল হবে না, কারণ এর বাইরে কোনো অঙ্ক হবে না। এই এতগুলো স্টেপই তোকে ফলো করতে হবে এবং সেটাই দিয়েই হবে। তো ব্যালেন্স ইকুয়েশন প্রথমে লিখে ফেলি, কোনো চাপ নেই, কারণ অঙ্কেতে বলাই হবে কে কার সাথে রিয়াকশন করে কি তৈরি করে, অঙ্কের মধ্যে বলা থাকে। তো হয়ে গেল। এবারে কি স্টেপ 2-তে চলে আয়। স্টেপ 2টাতে খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটা টেবিল করতে হবে, আইসিই টেবিল বলে। এই অঙ্ক করতে গেলে এই টেবিলটা বানাতে হবে, একদম সিম্পল টেবিল। আইসিই মানে হচ্ছে, আই মানে হচ্ছে ইনিশিয়াল, সি মানে হচ্ছে চেঞ্জ, আর ই মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম। এই ভ্যালুগুলো লাগবে। তো সেট আপ এ টেবিল আন্ডার ব্যালেন্স ইকুয়েশন ডেসক্রাইবিং দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অ্যান্ড ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন। এই তিনটে জিনিস কিন্তু ওখানে তার কলাম হবে। তুই বলবি আমি ইকুইলিব্রিয়াম কনসেন্ট জানি না, তো ঠিক আছে, তো কলাম করতে হবে তোকে, যেটা জানিস না সেটা তো বের করতে হবে না, কলামটা করতে হবে। তো আমি তোকে দেখিয়ে দিচ্ছি যে ইনিশিয়াল, এটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন, সেটা প্রেশারও হতে পারে, গ্যাসের রিয়াকশন হলে প্রেশার, অঙ্কে যেরকম ডেটা দেওয়া থাকবে মোল ফোল এইসব দেওয়া থাকলে কনসেন্ট্রেশন, চেঞ্জ কতখানি চেঞ্জ হয়েছে কনসেন্ট্রেশনে, আর ইকুইলিব্রিয়ামে তার কনসেন্ট্রেশন কত। যদি ইকুইলিব্রিয়াম না দেওয়া থাকে তাহলে এটা বের করতে হবে, ওই কলাম ফাঁকা থাকবে, কি থাকবে না থাকবে সেগুলো আমি বলছি, এক্স দিয়ে থাকবে, থাকবে এক্স এর ভ্যালু বের করতে হবে। তো আইসিই ফরম্যাট কমপ্লিট করো। তো আইসিই বলে এরকম ভাবে টেনে তুই ফরম্যাটটা কমপ্লিট করবি। আমি তোকে পরপর বলে যাচ্ছি। তো প্রশ্নটা কি ছিল বলে গেলে চলবে না। 2 মোলস হাইড্রোজেন আর 3 মোল আয়োডিন একসাথে রিয়াকশন করে 1 লিটার ফ্লাস্কের মধ্যে HI তৈরি করছে, এবং সেখানে কিন্তু কেসির ভ্যালুটা 0.02 দেওয়া রয়েছে। এটা ভুললে চলবে না, অঙ্কটা কি আছে সেটা ভুললে চলবে না। হলো। এইবারে দেখ, এই যে সেট আপ করছিলাম যে টেবিলটা, ওই টেবিলে বসাতে হবে। কিভাবে বসাবি? একদম সিম্পল ব্যাপার। সেটা হচ্ছে কি না, এখানে 2 লিখলি, কারণ 2 বলেছে,
কোথাও হয়তো 4 বলবে, 5 বলবে, যা বলবে, এরকম কিছু ব্যাপার নেই। যা বলবে সেটা লিখবি, কারণ ইনিশিয়াল কনসেন্ট্রেশন তোকে বলে দিতেই হবে। কত তুই নিয়েছিস না বলে দিলে তুই কি করে অঙ্কটা শুরু করবি? ব্যাপারটা বোঝার চেষ্টা কর, তোকে বলে দেবে। আয়োডিন 3 বলে দিয়েছে। এই চাই, এখানে তুই 0 বসাবি, তুই নিজের থেকে 0 বসাবি, কারণ এটা ইনিশিয়াল, এটা শুরু হয়েছে। এবারে চেঞ্জ মানে কতটা রিয়াকশন করেছে, কতটা রিয়াকশন করেছে। তুই বললি এক্স পরিমাণ রিয়াকশন করেছে, তো এখানেও এক্স লিখবি, এখানে লিখবি 2x, কারণ এই ব্যালেন্সের নাম্বার দেখে বুঝতে এটা একটা রিয়াকশন করলে একটার সাথে এটা দুটো তৈরি হয়, তাহলে এখানে এক্স, এটা এক্স লিখলে এখানে 2xই তোকে লিখতে হবে। তাহলে ইকুইলিব্রিয়ামে তাহলে কতটা রিয়াকশন করেছে সেটা লিখবি। এই আই মাইনাস সি হবে ই, আই মাইনাস সি হবে হচ্ছে ই, মানে আই এটাতে, আর মাইনাস মানে কি প্রোডাক্টটা তো তৈরি হচ্ছে এটাতে, তুই মাইনাস মানে মাইনাস ভ্যালু আর দিতে হবে না, মোটামুটি আই মাইনাস সি, এটা হচ্ছে 2 মাইনাস এক্স, এটা 3 মাইনাস এক্স, মানে 3 নিয়ে কথাটা বোঝাচ্ছে কর, তুই 2 নিয়েছিলিস, তার থেকে এক্স কমে গেছে, তাহলে পড়ে রয়েছে কত, সেটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম। তুই 2 মোলস নিয়েছিলিস, এক্স মোল রিয়াকশন করে গেছে, কতটা পড়ে আছে সেটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম। তাহলে 3x 3 মাইনাস এক্স, আর এটা হচ্ছে যা তৈরি হয়েছে সেটাই তো ইকুইলিব্রিয়ামে পড়ে রয়েছে, ওর থেকে তো কমে যাওয়ার কোনো ব্যাপার নেই। তুই 3 2 নিয়েছিলিস, তার থেকে কমেছে এক্স এক্স করে কমেছে, 2x তৈরি হয়েছে। এই টেবিলটা আগে ঠিকঠাক করে কমপ্লিট, এই টেবিলটা বুঝতে পেরেছিস? এই টেবিলটা কে বুঝতে পারিসনি বল, কে কে এই টেবিলটা বুঝতে পারে? 2 নেওয়া হয়েছিল, 3 নেওয়া হয়েছিল, প্রথমে 0 ছিল, এক্স রিয়াকশন করেছে, এক্স রিয়াকশন করেছে, 2x তৈরি হয়েছে, তাহলে পড়ে রয়েছে কত, 2 মাইনাস এক্স, 2 নেওয়া হয়েছিল, এক্স রিয়াকশন করে গেছে, চেঞ্জ হচ্ছে এক্স, তাহলে 2 মাইনাস এক্স 3 মাইনাস এক্স ইকুয়ালস টু 2x, 2xটা তৈরি হয়েছে, ওটার কোনো ব্যাপার নেই, ওটা তৈরি হয়েছে, যেটা তৈরি হয়েছে ওটাই আছে, তো 2x। এটা কে বুঝতে পারিস? এই টেবিলটা কে বুঝতে পারিসনি আমাকে বল, সবাই বুঝেছিস? সবাই হ্যাঁ স্যার বুঝেছি। ভেরি গুড, তোরা এত তাড়াতাড়ি বুঝে যাস না, আমি তো পাগল হয়ে যাই, বিশাল ব্যাপার। ঠিক আছে, বুঝে যখন গেছো তখন আমার প্রশ্নের উত্তর দাও যে আমি একটা এরকম রিয়াকশন দিচ্ছি, দিয়ে সেখানে আই সিই আমি লিখছি, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন ইকুয়ালস টু 2 অ্যামোনিয়া। তো ইনিশিয়াল চেঞ্জ ইকুইলিব্রিয়াম, ধর এটা আমি প্রথমটা লিখে দিলাম, 1 নিয়েছিলাম, এটা 3 নিয়েছিলাম, 0। এখানে কি লিখবো বল, এই চেঞ্জের জায়গায় এখানটায় এগুলোতে কি লিখবো আমাকে বল, যে কেউ বল কি লিখবো আমাকে বলতে হবে। এখানটা আমি চেঞ্জে তো হাইড্রোজেনের নিচে বলে নেব, এক্স দিয়ে বল, এক্স দিয়ে বল, হ্যাঁ এক্স ওখানে বসবে, ইয়েস এক্স বসবে, এখানে কি বসবে, হাইড্রোজেনের নিচে, হ্যাঁ এখানে তো স্যার এক্স রিঅ্যাকশন করেছে, এখানে এক্স, এখানে কি বসবে, 2x, এখানে 2x বসবে, তাহলে এখানে কি বসবে, 1 minus x, এখানে কি বসবে, 3 minus x, এখানে কি বসবে, 2x। এটা কে বললো, এই কথাগুলো কে বললো? স্যার আমি বললে বুঝতে পারবো না। সৃজিতদা। আচ্ছা, সেটা হচ্ছে ভুল হয়েছে। দেখ আমার কথাটা বোঝার চেষ্টা কর, সেটা হচ্ছে যে যখন একটা নাইট্রোজেন রিয়াকশন করে তখন কিন্তু 3টে হাইড্রোজেন রিয়াকশন করে, একটা নাইট্রোজেন যখন রিয়াকশন করে তখন 3টে হাইড্রোজেন রিয়াকশন করে, তাহলে যখন এক্সটা নাইট্রোজেন রিয়াকশন করবে তখন 3xটা হাইড্রোজেন রিয়াকশন করবে,
তাই এখানে 3 - 3x হবে। বিষয়টা বুঝেছিস না বুঝিস না? আমি যখন আমি এক্সাম্পল দিয়েছিলাম তখন H2 প্লাস I2 2HI ছিল। এটা যদি এক্সটা ছিল তো এটাও এক্স ছিল, কারণ এটাতে ব্যালেন্সে 1 ছিল, এখানে 1 ছিল, কিন্তু এখানে 1 ছিল, এখানে 3 ছিল। তাহলে এটা এক্স রিয়াকশন করলে, এক্সটা নাইট্রোজেন রিয়াকশন করলে এক্সটাই হাইড্রোজেন কিভাবে রিয়াকশন করবে? তার তো 3 টাইমস রিয়াকশন করবে। একটা নাইট্রোজেন যখন রিয়াকশন করে তখন 3টে হাইড্রোজেন লাগে। তাহলে এক্সটা নাইট্রোজেন যদি রিয়াকশন করে তাহলে কতগুলো হাইড্রোজেন লাগবে? নিশ্চয়ই 3xটা লাগবে। ব্যাপার বুঝেছিস না বুঝিসনি? হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে এক্স হবে না, হাইড্রোজেনের নিচে এক্স হবে না। ব্যাপারটা কি ক্লিয়ার? সকলের কাছে ক্লিয়ার? দেখ, আমার মনে হয়েছে যে গন্ডগোল হতে পারে, সেই জন্য আমি কিন্তু আবার এক্সাম্পল দিলাম। মানে আমি বুঝতে পারি যে তুই বুঝতে পারছিস কি পারছিস না, আমি বুঝতে পারি। তুই হয়তো বললি যে বুঝতে পেরেছি, কিন্তু তবুও আমি বুঝতে পারি যে বুঝতে পারিস। এটা আমার মনে হয় আর কি, আমি বুঝতে পারি, এইটুকু আর কি ক্ষমতা আমার আছে। তো ওখানে হাইড্রোজেন আর আয়োডিন দুটোই এক এক করেছিল, তো সেম ছিল, সেই জন্য এর তলায় এক্স হয়েছে, ওর তলায় এক্স হয়েছে। তো ব্যাপারটা কিন্তু কেয়ারফুল থাকতে হবে যে যে রিয়াকশনটা দিচ্ছে সেই রিয়াকশন অনুযায়ী কিন্তু এখানে ICE করতে হবে। রিয়াকশন কিন্তু এখানে দেখতে হবে তোকে যে ব্যালেন্সে কি নাম্বার আছে, সেই অনুযায়ী কিন্তু পড়ে। তুই ঝটপট এক্স এক্স করে লিখে দিয়ে যাবি না, দেখতে হবে ব্যালেন্সে কি নাম্বার আছে, সেই অনুযায়ী কিন্তু এটার একটা যদি এর 5টার সাথে রিয়াকশন করে তাহলে এটা এক্স কতটার সাথে রিয়াকশন করবে, এই ব্যাপারটা দেখতে হবে। তো ইকুইলিব্রিয়ামে তুই পেয়ে গেছিস 2 - x, 3 - x, 2x, এগুলো পেয়ে গেছিস, কিন্তু আমার তো এক্স এর ভ্যালু জানার দরকার। এইবারে কি, এবারে দেখ মজাদার ব্যাপার যে কেসি স্যার ওই আগের বোর্ডটাতে একবার যাবেন, মানে ওই যেটা এক্সট্রা পেজ নিয়েছিলেন। কোনটা? স্যার যেটা এক্সট্রা পেজ নিয়েছিলেন না, ওই ব্ল্যাক পেজটা। এখানে ছিল স্যার তাহলে চেঞ্জে এক্স আর 3x হলো, তাহলে এইখানে কি 4x হয়ে যাবে? কোথায় 4x হবে? স্যার ওই যে 2NH3 চেঞ্জের জায়গাটা। চেঞ্জের জায়গায় এক্স, এটা 3x, এটা 2x, সেটা সব ঠিকই আছে। তো 4x কেন হবে? এটা তো একটা 3টের সাথে রিয়াকশন করে তো দুটো তৈরি করে। এগুলো যা কমে এটাই তাই তৈরি হয় এরকম নয়, এরকম কেউ বলেনি। এগুলো যতটা কমবে এটাই ততটা তৈরি হবে। একটা নাইট্রোজেন কমবে, 3টে হাইড্রোজেন কমবে, কিন্তু দুটো অ্যামোনিয়া তৈরি হবে, কারণ অ্যামোনিয়ার ভিতরে নাইট্রোজেন হাইড্রোজেন ঢুকে রয়েছে। এভাবেই ব্যালেন্সটা হয়। এখানে কিছু চেঞ্জ হবে না, এখানে 2xই থাকবে, কারণ এর ব্যালেন্সে 2xই আছে, 2 আছে। এখানে 4x কেন হতে যাবে? এর x কমলে, এর 3x কমলে কি এর 4x বাড়ে? এর 4x বাড়বে না। আচ্ছা স্যার। ব্যালেন্সে এটা 2 আছে, তো 2ই হবে, ওটা ঠিক আছে। আচ্ছা, তো এখানে যেটা আমি বলতে চাইছি, এবার দেখ তোর H2 প্লাস I2 ইকুয়ালস টু 2HI, তাহলে KC ইকুয়ালস টু আমরা কি লিখি? HI তার স্কোয়ার ডিভাইড বাই, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে, সরি থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া না, H2 I2, তাহলে সেটা লেখা হয়েছে, H2 I2 লেখা হয়েছে। এবার দেখ HI হচ্ছে 2x ছিল, আর 2x মাইনাস 3x, আর এটা 3x, 2 - x, 3 - x, আর কেসি এর ভ্যালু দেয়া রয়েছে 0.02, এই ভ্যালুটা দেয়া রয়েছে। এইটা দেওয়ার পরে এবারে তুই দেখ উপরে 4x স্কোয়ার হয়ে গেল, আর নিচে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 হলো, এটা ইকুয়ালস টু 0.02। এইবারে যে যন্ত্রণাটা, সেই যন্ত্রণাটা কিন্তু কেমিস্ট্রি রিলেটেড যন্ত্রণা নয়। এরপরে তুই এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে এইসব করে এরকম করে তোকে কি করতে হবে না, এখান থেকে তোকে আমি দেখাচ্ছি, এটার যন্ত্রণাটা বিশাল কিন্তু। এই দেখ, এটা এই রকম ফর্মে ইকুয়েশনটা আসবে। এবারে তোরা তো অঙ্কে জানিস, আমি তো অঙ্কে অত ভালো নই, আমি অঙ্ক পড়াইও না, আমি অঙ্ক জানি না। তো
এখানে যদি এরকম ইকুয়েশন মিডল টার্ম ব্রেকিং তো করা যাবে না। এখানে এক্স এর ভ্যালু বের করার জন্য এরকম একটা ফর্মুলা, যে শ্রীধর আচারিয়ার ফর্মুলা নিশ্চয়ই তোরা জানিস। তো এই শ্রীধর আচার্য মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac/2a, সেটাতে যখন তুই বসাবি, এবার সেখান থেকে বসিয়ে তুই দেখবি এইটা ক্যালকুলেশন করতেই থাকবি করতে করতে পাগল যতক্ষণ না হয়ে যাবে ততক্ষণ করবি। করার পরে যেটা দেখবি পজিটিভ ভ্যালু আসবে, সেই ভ্যালুটাই তোর এখানে বসাতে হবে। পজিটিভ ভ্যালুটা যেটা, এক্স এর ভ্যালু নেগেটিভ আসবে না। এক্স কতটা অ্যামাউন্ট রিয়াকশন করেছে সেটার আবার নেগেটিভ হবে কি করে? সেটা নেগেটিভ হবে না, সেটা কিন্তু পজিটিভ হবে। তো করে এক্স এর ভ্যালু 0.160 আসবে। আসার পরে এই 0.160 আসার পরে মানে ওইভাবে ক্যালকুলেশন করবি। এইবারে তারপরে 2 মাইনাস এক্স, হাইড্রোজেন মানে 2 মাইনাস এক্স, তো 2 মাইনাস এক্স, এক্স এর ভ্যালু বসিয়ে দিবি। আয়োডিন মানে 3 মাইনাস এক্স বসিয়ে দিবি। আর এইচআই মানে 2x, এখান থেকে বসিয়ে দিবি। বসিয়ে দিয়ে তুই এই ভ্যালুগুলো পাবি। এই ভ্যালুগুলো ঠিক আছে কি না বোঝার জন্যে এই ভ্যালুগুলোকে আবার তুই সাবস্টিটিউট করতে পারিস। মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের যে ভ্যালুগুলো আছে, তুই যে ভ্যালুগুলো বের করেছিস, এই যে ভ্যালুগুলো বের করেছিস, এই ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেট করে দেখবি যে ওই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে যে ভ্যালুটা দেয়া আছে গিভেন, ওইটাই বেরোবে। তোর যে ভ্যালুগুলো তুই বের করলি ওগুলো বসিয়ে যদি তুই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করিস, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা ওটাই বেরোবে। এটা চেক করা যায় এইভাবে যে তোর ব্যাপারটা ঠিক আছে কিনা। এই 5টা স্টেপে তোকে এই কাজটা টোটাল করতে হবে। 5টা স্টেপে তোকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা বের করতে হবে। আমার কথা বুঝেছিস না বুঝিস? এই ব্যাপারটা টোটাল বুঝেছিস? এটা কিন্তু অঙ্কের মধ্যে থাকবে, আমি তোকে দেখাচ্ছি অঙ্ক, এরকম কোনো ব্যাপার নয়, আমি তোকে দেখাচ্ছি। কিন্তু বেসিক ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে এই অঙ্কে ম্যাথমেটিক্যাল পার্ট অনেক বেশি থাকে। আমি দেখেছি কত অঙ্ক, কত ক্যালকুলেশন করে তবে এটা এসছে। তো পরীক্ষার সময় যে অঙ্ক দেয়, নিউমেরিক্যাল দেয়, তাতে এমন ভ্যালু দেয় যে যাতে করে তুই খুব সহজেই মিডল টার্ম ব্রেকিং বা ওরকম ধরনের করতে পারবি। এক্স এর ভ্যালু একটা প্লাস আসবে, একটা মাইনাস আসবে, সেটা করলে তুই সহজেই করতে পারবি। আমি তোকে জটিল ক্যালকুলেশন দেখিয়ে আমি করাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষার সময় কিন্তু তুই সহজেই করতে পারবি, এরকম কোনো প্রবলেম হবে না। আশা করছি এরকম হয় না আর কি। কিন্তু আমি তোকে একটা জটিল দেখালাম আর কি। রুড়কি ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন এটা। রুড়কিতে ওরা তো রুড়কির পরীক্ষাতে ওরকম আর কি হয় কেমিস্ট্রি কোশ্চেন। আমি অনেক পারি না আর কি, এরকম মানে বলা উচিত না আর কি, এটা ঘটনা যে খুবই কষ্ট হয় আর কি। আমার রুড়কি ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষায় বসার আমার কয়েক বছর আমি পড়িয়েছিলাম, তো দেখেছি যে এত ডিফিকাল্ট কোশ্চেন দেয় যে মানে ভাবাই যায় না। ওর মধ্যে মানে কেমিস্ট্রি কোশ্চেনের মধ্যে মানে ফিজিক্স ম্যাথামেটিক্স সব ঢোকানো থাকে। হ্যাঁ, কত বেশি অ্যাপটিটিউড থাকলে, কত বেশি নলেজেবল স্টুডেন্ট হলে তবে ওইসব করতে পারে। আমাদের মতো তো এরা অর্ডিনারি মার্কা স্টুডেন্ট দিয়ে সব হবে না। তো এই যে আলটিমেটলি যেটা তুই যখন বের করবি তখন কিন্তু এই টেবিলটা কিন্তু পূর্ণ হয়ে যাবে। এই যে টেবিলটা, যেটা আইসিই টেবিল, সেটা পূর্ণ। প্রথমে নিয়েছিলিস চেঞ্জ হয়েছে এত, ইকুইলিব্রিয়ামে এত, এই টেবিলটা পূর্ণ হয়ে যাবে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ফার্স্ট অ্যাপ্লিকেশন থেকেই কিন্তু এই অঙ্কগুলো আসে এরকম ধরনের অঙ্কগুলোর ব্যাপারটা আসে। আমি তোকে সেটা বোঝালাম। আমি তোকে এখন এর উপরে আমি যেটা অঙ্ক তোকে করালাম তার উপরে বেস করে আমি তোকে কিরকম তোকে পরীক্ষার সময় দেবে সেটা ব্যাপারটা তোকে আমি দেখাচ্ছি। একদম সিম্পল ব্যাপার, তুই ফটাক্সে তুই করতে পারবি। কিন্তু ঘটনাটা যে শুধু একটাই খেয়াল রাখতে হবে যে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউডটা, এটা তো আমি কিছু বলতে পারবো না, এটা তুই নিজেই করতে পারবি। কিন্তু দেখ, আমি এই অঙ্কটা তোকে দেখাচ্ছি। ধর তোকে বলেছে যে এ বি কত সোজাভাবে তুই করতে পারবি। আমার দেখ, রিয়াকশনটা লিখতে হবে, ব্যালেন্স ইকুয়েশন তো তুই লিখেছিস, এবারে টেবিলটা বানাতে হবে। এইটা তুই করে ফেলবি, ইনিশিয়াল চেঞ্জ ইকুইলিব্রিয়াম। ইনিশিয়াল বলেছে কত, এই দেখ 2 মোলস অফ এ 3 মোলস অফ বি, এই দেখ 2 লিখবি 3 লিখবি। যা দিয়ে দিয়েছে ওগুলো চেঞ্জ করবি না, ওগুলো কিছু করবি, ছিল লিখবি। টেকেন ইনিশিয়াল, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা দিয়েছে 4 দিয়ে দিয়েছে। এবারে চেঞ্জ তুই এটা এক্স লিখলে এটাও এক্স লিখতে পারিস, কারণ এখানে তো ব্যালেন্সে 1 1 আছে, তুই লিখতে পারিস। এটাকে
এটা লিখতে হবে 2x, কারণ 1 1 2। তাহলে তুই এখানে ইকুইলিব্রিয়ামে 2 মাইনাস এক্স, এটা 3 মাইনাস এক্স, আর এটা 2x। তাহলে কেসি ইকুয়ালস টু তুই লিখতে পারিস এখানে এক্সপ্রেশনে সি স্কোয়ার বাই এবি। কেসি দেয়া রয়েছে এই যে 4, এবারে সি, সি মানে কত, এইটা লিখ 2x তার স্কোয়ার। তুই বলবি এগুলো তো মোল দেয়া আছে, আপনি কনসেন্ট্রেশনের জায়গা লিখে দিচ্ছেন কেন? মোল মানে কি, সব ভলিউম, তাকে ভলিউম দিয়ে ডিভাইড, তো ভলিউম এর নিচে লিখলে ভি স্কোয়ার আসবে। এগুলো তো ভি, ভলিউম তো দেয়া নেই কিছু, এখানে তো কোনো ভলিউম দেয়া নেই। তাহলে তুই যদি ভি লিখিস তাহলে তো সব একই হয়ে যাবে, ভি স্কোয়ার, আর নিচে দুটোতে ভি থাকবে, ভি স্কোয়ার কেটে যাবে, ব্যাস সেই জন্য লিখলাম না। আর এটা এ হচ্ছে 2 মাইনাস এক্স, আর এটা হচ্ছে 3 মাইনাস এক্স, ব্যাস হয়ে গেছে। এটার কাজটা মোটামুটি হয়ে গেছে। এবারে বাকি কাজটা কিন্তু, যন্ত্রণার কাজটা কিন্তু তোকেই করতে হবে, 2 মাইনাস এক্স ইন্টু 3 মাইনাস এক্স। ব্যাপারটা বুঝতেই পারছি, এখানে মাল্টিপ্লাই করবি এইসব করে, তুই এখান থেকে এক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করবি। এক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করলেই কিন্তু এটা হয়ে যাবে। আমি এটা করতে রাজি নই আর কি, আমি সব পারি না, কিন্তু আমি তোকে বলছি অঙ্কের যতখানি কেমিস্ট্রি পার্ট রয়েছে আমি তোকে বুঝিয়ে দিচ্ছি যে কেমিস্ট্রি পার্টটা কতখানি তুই যাবি, কি করবি। কিন্তু এই অঙ্ক পপুলার অঙ্ক, ইকুইলিব্রিয়ামে এই রকমই অঙ্ক। আমি তোকে ইকুইলিব্রিয়ামে অ্যাপ্লিকেশন দেখিয়ে সেখান থেকে আমি অঙ্ক তোকে দেখাচ্ছি, তুই দেখে বল যে কোনো অসুবিধা। দেখ, এই ম্যাথমেটিক্যাল পোর্শনটা তুই চাইলে করতে পারবি, ওটার মধ্যে কোনো বুদ্ধির কিছু নেই। তুই এখানে মাল্টিপ্লাই করবি, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবি, সিজার আচারিয়ার ফর্মুলায় স্ট্রেট ওয়েতে বসিয়ে দিবি, বসিয়ে ক্যালকুলেশন করবি। একটু বড় হয়তো ক্যালকুলেশন হবে, কিন্তু পরীক্ষার সময় ছোট ছোট ক্যালকুলেশনই দেয়। তো ব্যাপারটা এরকমই, একদম সিম্পল, যেভাবে বলেছি সেইভাবেই তুই জানি। ইভেন আরো একটা তোকে অঙ্ক দেখাচ্ছি, দেখ 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন ইন 1 লিটার ভেসেল, তাহলে 1 দিয়ে ডিভাইড করলে একই হয়ে যাবে। তো 1 লিটার ভেসেল, 2 লিটার বললে 2 লিটার 2 দিয়ে ডিভাইড করবে, ওরকম করে আবার। তো ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন লিখতে হবে, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন ইকুয়ালস টু 2 অ্যামোনিয়া, ICE। ব্যাস, 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন, এটা 1, এটা 3, 1 লিটার ভেসেলে আছে, সবই 1 দিয়ে ডিভাইড করলে একই থাকবে। হ্যাঁ, এটা 0, 1 মাইনাস এক্স, এই যে বলেছিলাম 3 মাইনাস 3x হবে এটা, না সরি আমি তো চেঞ্জটা লিখছি, ইরেজার, ভালো কথা হয়ে আছে। এবারে এটা হচ্ছে x, তাহলে 1 মাইনাস এক্স 3 মাইনাস 3x 2x। কেসি দেয়া আছে 4/27, তাহলে অ্যামোনিয়া স্কোয়ার বাই হাইড্রোজেনের কিউব, তাহলে 4/27 ইকুয়ালস টু অ্যামোনিয়া, এই দেখ 2x মানে 4x স্কোয়ার বাই 1 মাইনাস এক্স। এটা মানে আরো যন্ত্রণা ধরে যাবে তোর, এইখানে কিউব হয়ে যাবে, এক্স এর কিউবিক ইকুয়েশন আসবে, তো পাগল হয়ে যাবি তুই। এটা কিউব দেওয়া ইকুয়েশন আসবে, তো সেটা সলভ করতে হবে, সলভ করে এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে হবে, করলেই কিন্তু হয়ে যাবে, কাজ শেষ। এরকম অঙ্ক যেখানে কিনা ম্যাথমেটিক্যাল পোর্শন তো আছে ডেফিনেটলি, কিন্তু কেমিস্ট্রি পোর্শনটা এমন কিছু নয়, কঠিন কিছু নয়। আজকাল এমন ভ্যালু দেয় যে যেটা দিয়ে খুব সহজেই তুই এক্সের ভ্যালু বের করতে পারবি। আমি তোকে ওটা বলে দিলাম। আমি কিছু কিছু অঙ্ক এমন জায়গা থেকে তুলেছি যে অঙ্কগুলোতে যেখানে আর কি এরকম ধরনের পড়েছিল, কিন্তু মোরালেস তুই পারবি, এরকম কিছু ব্যাপার নয় যে পারবি না। আর একটা জিনিস আমি আজকে বলে দেবো তোকে, তার পরের দিনকার আমাদের একেবারেই শেষ হয়ে যাবে চ্যাপ্টারটা। আমাদের শুধু ওই একটা স্যাটারডে যে ক্লাসটা, সেই ক্লাসটাই শুধু অফ থাকবে। পুজোর যে দিন পড়ছে স্যাটারডে ক্লাসটাই অফ থাকবে, কিন্তু
বাকি পরের আজকে মানডে যেরকম পড়াচ্ছি সেরকমই মানডেতে আবার পড়াবো। শুধু মাঝখানে এমনিতে অ্যাজ সাচ আমার ছুটি আমি মানে দেওয়ার ইচ্ছা থাকে না, কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে পুজোতে কেউ আমরা বাইরে হয়তো বেরোবে না, কেউ সবাই মানে ভয় রয়েছে, এইসব রয়েছে, বাইরে বেরোবে না, পুজো প্যান্ডেলে ঢোকা নিষেধ করে দিয়েছে, এইসব করে দিয়েছে। তবুও পুজোর সময় কেউ নিজের মতো থাকতে চায়, একটু নিজের মতো এনজয় করতে চায়। তো সেই জন্যে পড়াটা থাকলে কি হয় যে স্যার পড়াবে, আর কেউ তো মিস করতে চায় না, কেউ ক্লাস অফ করতে চায় না। সেই জন্যে আমরা এমনিতে অনেক সময় পাবো, অসুবিধা কিছু নেই। আমরা শুধু স্যাটারডে ডেটটা, যেটা শনিবার দিনকার স্যাটারডে, সেটাতেই আমরা শুধু অফ রাখছি ক্লাসটা। বাকি মানডে থেকে পরের মানডেতে আবার ক্লাস থাকবে। বুধবারের যে ব্যাচটা, বুধবার সকালবেলা ক্লাস থাকছে, ওদেরও শুক্রবার দিনকার না রবিবার দিনকার ওদেরও একটা ক্লাস অফ থাকবে রবিবার দিনকার। এরকমভাবেই আর কি ব্যাপারটা দুটো ম্যানেজ করা হচ্ছে। তো আমার মনে হয় সেটাই ভালো হবে। একটা দিন একটু, বছরে একবার পুজো, তো একটা দিন একটু এনজয়ের জন্য রাখা উচিত। আর আমিও বেসিক্যালি কিছু করব না, এই বাড়িতে বসে থাকা আর টিভি দেখা, আইপিএল দেখা, এরকম ধরনের কিছু, এরকমই রিল্যাক্স। তোরাও একটু রিল্যাক্স করে নে, কারণ সবসময় দরকার যে একটু, আমি আগেই বলেছি যে ব্রেনটা যত একটু রেস্ট দিবি ততই কিন্তু ভালো হবে, এফেক্টিভ হবে পড়াশোনাটা কাজে লাগবে, এমন ধরনের পড়াশোনা সেটা। তো দেখবি যে আমরা আগে ইকুইলিব্রিয়াম পড়িয়েছিলাম যখন, তখন আমি ইকুইলিব্রিয়ামের প্রথমে ক্লাসিফিকেশন বা টাইপস বলেছিলাম, সেখানেও আমি বলেছিলাম তো হোমোজেনিয়াস ইকুইলিব্রিয়াম এবং হেটেরোজেনিয়াস ইকুইলিব্রিয়াম। তোকে শুধু এই প্রসঙ্গটার জন্য একটাই কথা আমি তোকে এখানে বলবো, সেটা হচ্ছে এটাই যে যদি হোমোজেনিয়াস একটা ইকুইলিব্রিয়াম হয়, সেখানে কেপি বা কেসি বোথ তুই ইউজ করতে পারিস, সে হোমোজেনিয়াস লিকুইড হোক বা গ্যাস হোক, সব ক্ষেত্রে কিন্তু কেপি বা কেসি তুমি ইউজ করতে পারো। লিকুইড সেটাকে তুই কেসি ইউজ করতে পারিস, চাইলে তুই কেপিও ইউজ করতে পারিস, ওটা ভেপার ফেজেও তুই ভাবতে পারিস, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু হেটেরোজেনিয়াস গ্যাস ফরমেশন রিয়াকশন সবসময় কেপি ধরতে হবে, কেসি সেখানে লেখা যাবে না। যদি হেটেরোজেনিয়াস হয় এবং গ্যাস থাকে ওই রিয়াকশনের মধ্যে, তাহলে শুধুমাত্র তুই কেপি লিখতে পারবি, কেসি লিখতে পারবি না। যেরকম এটা ধর হেটেরোজেনিয়াস, এটা সলিড আছে, এটা গ্যাস আছে, এখানে তুই শুধুমাত্র কেপি লিখতে পারবি। এটা ধর সলিড গ্যাস আছে, সলিড আছে, গ্যাস আছে, এখানে শুধুমাত্র কেপি লিখতে পারবি। এটা কার্বন সলিড আছে, আরে গ্যাস আছে, এখানে শুধু কেপি লিখতে পারবি। ধর হাইড্রোজেন আয়োডিন আছে, এখানে তুই কেপিও লিখতে পারিস, কেসিও লিখতে পারিস। এটাতে তুই কেপিও লিখতে পারিস, কেসিও লিখতে পারিস। এইটা যেটা পিওর লিকুইড থাকবে, পিওর লিকুইড, শুধু লিকুইড মানে গ্যাস লিকুইড একসাথে থাকলে কেপি কেসি লিখতে পারিস, কিন্তু পিওর লিকুইড শুধু যদি লিকুইড থাকে, হোমোজেনিয়াস শুধুমাত্র লিকুইড থাকে, এটা কি লিখলাম, হোমোজেনিয়াস ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, হোমোজেনিয়াস ইকুইলিব্রিয়াম যদি গ্যাস থাকে তাহলে তুই কেপি কেসি লিখতে পারিস, কিন্তু হোমোজেনিয়াস শুধু যদি লিকুইড থাকে তাহলে তুই শুধুমাত্র কেসি লিখতে পারবি, তখন কেপি লিখতে পারবি না। আবার একবার বলছি, সেটা হচ্ছে যে এখানে যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার আমি তোকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে কখন কেপি কখন কেসি লিখবি। যদি হোমোজেনিয়াস গ্যাস, তখন তুই কেপিও লিখতে পারিস, কেসিও লিখতে পারিস। যদি হেটেরোজেনিয়াস গ্যাস হয়, শুধু কেপি লিখতে পারবি, কেসি লিখতে পারবি। আর যদি হোমোজেনিয়াস লিকুইড হয় তো শুধু কেসি লিখতে পারবি, কেপি লিখতে পারবি। হোমোজেনিয়াস গ্যাস হলে শুধুমাত্র কেপি কেসি দুটোই লেখা যায়, কিন্তু
যে হেটেরোজেনিয়াস গ্যাস হলে শুধু কেপি লেখা যায়, হেটেরোজেনিয়াস হোমোজেনিয়াস লিকুইড হলে শুধু লিকুইডটা কেসি লেখা যায়, কেপি লেখা যায় না। এটা কিন্তু খেয়াল রাখবি, কারণ এটা দিয়ে কিন্তু প্রশ্ন দেয়, তোর কাজে লাগবে, এটা দিয়ে কিন্তু কোশ্চেন দেবে, সেটার কথা আমি সেই জন্য এটা বলে দিলাম। এটা টেম্পোরারি ফাইল, তো এখানে লিকুইড যেরকম এখানে কিন্তু তুই শুধু কেসি লিখতে পারিস, এরকম বললাম। তো টাইপস অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এটা বললাম, এবং এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে যখন তুই এক্সপ্রেশন লিখতে যাবি তখন তোর কাজে লাগবে এটা। যেরকম ধর এগুলো সব গ্যাস আছে, হোমোজেনিয়াস গ্যাস আছে, তুই এখানে তুই কেপিও লিখতে পারিস, কেসিও লিখতে পারিস, এগুলোতে কেপিও লিখতে পারিস, কেসিও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। লিকুইড আছে এগুলোতে কিন্তু তুই শুধুমাত্র কেসি লিখতে পারবি, হোমোজেনিয়াস কেসি লিখতে পারবি। আর হেটেরোজেনিয়াস এর ক্ষেত্রে হেটেরোজেনিয়াস গ্যাস আছে এখানে, তাহলে তুই শুধুমাত্র কেপি লিখতে পারবি। হেটেরোজেনিয়াস গ্যাস হলে তুই কেসি লিখতে পারবি না। সলিড লিকুইড, এটা যদি হেটেরোজেনিয়াস লিকুইড আছে এক্ষেত্রে তুই কিন্তু কেসি লিখতে পারবি, কারণ এখানে গ্যাস নেই। হেটেরোজেনিয়াস গ্যাস থাকলে শুধুমাত্র তুই কেপি লিখতে পারিস। এখানে লিকুইড সলিড ইকুইলিব্রিয়াম, এখানে তুই কেসি লিখতে পারিস, কোনো অসুবিধা কিছু নেই। তো কার ক্ষেত্রে কি এক্সপ্রেশন তুই লিখতে পারবি সে কথা আমি বলে দিলাম। এখানে আর একটা পোর্শনই আমাদের বাকি রইল, যেটা কিনা একটা ইম্পর্টেন্ট পোর্শন একটা বাকি রইল। সেই ইম্পর্টেন্ট পোর্শনটার কথা আমি বলবো। এগুলো সব ওই কেপি কেসির এক্সপ্রেশন, এগুলো দেওয়া রয়েছে, একই ব্যাপার। এটাতে কেপি লেখা যায়, সেই জন্য প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড চলে এসেছে, কেপি লেখা যায়। হেটেরোজেনিয়াস গ্যাস ফরমেশন রিয়াকশন শুধু যদি কেসি লেখা যায়। এই যে জিনিসটা, এইটাই আমাদের কাছে বাকি রইল, খুব ইম্পর্টেন্ট। এটা লি সাটলিয়াস প্রিন্সিপাল। লি সাটলিয়াস প্রিন্সিপালটা আমরা নেক্সট ক্লাসে, যেটা মানডেতে আমাদের ক্লাস হবে, সেই ক্লাসে আমাদের পড়ালেই হয়ে যাবে। এটার মধ্যে অনেক কিছু ব্যাপার রয়েছে, অনেক কিছু জিনিসপত্র রয়েছে, এটা আমরা পড়িয়ে দেবো। পড়িয়ে দিলে আমাদের ইকুইলিব্রিয়াম ব্যাপারটা শেষ হয়ে যাবে। তারপর রিভিশন করা, আরো অঙ্ক করা, অঙ্কের মূল ব্যাপারটা যেটা সেটা আমি বলেছি যে কি ধরনের অঙ্ক। তো লি সাটলিয়াস প্রিন্সিপাল থেকে নেক্সট ক্লাসে হবে। আজকে এই পর্যন্ত পড়ালাম। প্রথমের দিকে একটু ডিস্টারবেন্স গেছে যদিও, কিন্তু আলটিমেটলি ঠিকঠাকই চলেছে। এই পর্যন্ত আজকে বললাম। সবাইকে